রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুরু হলো ডরের ৭৩তম পর্ব, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সময় রাত ১২টা। প্রিয় শ্রোতা, শুক্রবারের রাত পড়ে গিয়েছে, যদিও আমরা বলি বৃহস্পতিবার রাত ১২টায়। আমরা অনুষ্ঠানটি শুরু করছি এবং ডর এ সপ্তাহে যে হন্টেড জায়গাটিতে ধারণ করা হয়েছে সেটা হচ্ছে ঢাকার ওয়ারিতে। যে ৫ জন বন্ধুকে নিয়ে ডরের যাত্রা শুরু হয়েছিল গত সপ্তাহে, তাদের জীবনে যেসব ঘটনা, অধিভৌতিক ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোই মূলত আমরা আজকে ডরে উপস্থাপন করব। তারা হচ্ছেন ফাহিম, শিবলি, মিরাজ, রনি এবং স্বপন। প্রিয় শ্রোতা, আমরা ডরের ৭৩তম পর্ব মূল পর্বে যাবার আগে আপনাদেরকে সাউন্ড বাইট শোনাতে চাই সুমন এবং রেহানের অন দ্য স্পটে যাওয়ার। আর যে কিপজিয়ার সাথে আছি এবং আশা করছি ৭৩তম পর্ব আপনি দারুণভাবে উপভোগ করবেন। ডর মানে ভয়। ডর মানে ভয় নিয়ে আবারও আমাদের জার্নি শুরু হয়ে গেল না দোস্ত? আসলে ডরের চেয়ে আর ভয়ের চেয়ে সবচেয়ে বেশি শীত করছে, এটা হচ্ছে আমার বড় প্রবলেম। মানে এই জন্য মানে ডর, আজকে ডর হয়ে গেছে। মানে গত কয়েকদিনে শীত পড়ে না হঠাৎ করে কিন্তু বেশ ভালোভাবেই পড়ে গেছে। আমরা যেই আওয়ারে নামি সে রাতের দিকে তো শীত বাড়তেই থাকে। তবে সবচেয়ে একটা বিষয় কিন্তু খুব আমরা চিন্তা করলে বেশ পজিটিভ একটা জিনিস আমাদের জন্য আসলে, মানে শীতের হাত থেকে বাঁচতেছি গত ২ সপ্তাহ ধরে। মানে ঢাকার বাইরে যেতে হচ্ছে না, জার্নি করতে হচ্ছে না শীতের মধ্যে, বাট এটা কিন্তু একই সাথে ইটস ভেরি অ্যাডভেঞ্চারাস। ভালো লাগে আবার মাঝে মাঝে। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমরা যেখানে যাচ্ছি হয়তো বা তোর জার্নি করতে হবে না দোস্ত, বাট ওপেন স্পেসেই বসতে হবে আলটিমেটলি। তো সেখানেও একটা শীতের ব্যাপার রয়ে গেছে। এরকম কুয়াশা তো আছেই। জানোস না, লাস্ট নাইট আই ওয়াজ উইথ মাই ফ্রেন্ড এন্ড মানে 14th ফ্লোরের উপরে ছিলাম, সেখানে একটা পর্যায়ে আমরা মনে যেন কুয়াশা দিয়ে ঢেকে গেলাম। আমি একটা ওই দিন নিউজ দেখলাম, একটা অনলাইনে একটা নিউজ পোর্টালে দেখলাম যে একটা ফ্লাইট নাকি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার বদলে এটাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, হায়দ্রাবাদে গিয়ে ল্যান্ড করেছে শুধুমাত্র কুয়াশার জন্য। এবং খুব ডেঞ্জারাস। ঢাকা শহরে এই কুয়াশা প্লেন নামতে পারে না। আর ইউ টকিং অ্যাবাউট দোস? এই যে গতকালকে বোধ হয় 4টা অ্যাক্সিডেন্ট হয়েছে একই স্পটে শুধুমাত্র কুয়াশার কারণে, মোট 11 জন মারা গেছে। রাইট, ভালো ইম্পর্টেন্ট একটা কথা বলছিস যে কুয়াশার মধ্যে কিন্তু এই হাইওয়েতে যেমন কিছুদিন আগে বঙ্গবন্ধু সেতুতে একটা বেশ বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, অনেক মানুষ হতাহত হয়েছে। এটার কথাই আমি বলছিলাম। তো এই ধরনের ঘটনাগুলো যে ঘটছে, আমার মনে হয় যে আমরা যেহেতু রেগুলার জার্নি করি, উই শুড টেল পিপল, আমাদের সবাইকে বলা উচিত যে আপনারা যখন জার্নি করবেন নিজেরা তো সাবধানে থাকবেন এবং সবসময় চেষ্টা করবেন ড্রাইভারের অ্যাক্টিভিটি বুঝতে, যে সে অতি সাহস দেখাচ্ছে কিনা, বেশি জোরে চালাচ্ছে কিনা। আপনারাও বলেন যে ভাই একটু কেয়ারফুল থাকেন, কুয়াশা দেখা যাচ্ছে না কিছু। রাইট, এবং যারা গাড়ি চালাচ্ছেন তারাও একটা বিষয় মাথায় রাখেন যে আপনারা যখন গাড়ি চালাচ্ছেন আপনারা কতগুলো মানুষের জীবনটা আপনাদের রেসপন্সিবিলিটিতে থাকে। সেটাই। সো এই বিষয়টা মাথায় রাখলে এটা কিন্তু একটা ড্রাইভার যখন গাড়ি চালায়, ভাঙিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে অলওয়েজ দেখা যায় যে ভালো ড্রাইভাররা এটা এই ভুলটা সবচেয়ে বেশি করে, যে আমি তো ভালো ড্রাইভার, আমি এভাবে সেভাবে যেভাবে ইচ্ছা ড্রাইভ করতে পারি। আপনি ভালো ড্রাইভার, আপনি হয়তো এসকেপ করতে পারবেন, কিন্তু আপনার গতি বা আপনার স্টাইল দেখে পেছনে বা সামনের অনেক গাড়ি বিভ্রান্ত হতে পারে। তো তাদেরকে বিপদে ফেলানোর কোনো অধিকার আপনার নাই। আসলে আমরা একটু বেশি কথাই বলে ফেললাম, মনে হতে পারে অপ্রাসঙ্গিক, কিন্তু আসলে আমাদের কাছে প্রাসঙ্গিক, কারণ কিছুক্ষণের মধ্যে আমরাও একটা ড্রাইভারের সহায়তাই নিব, কারণ সে যদিও রিক্সা ড্রাইভার বাট ড্রাইভার। এখানেও কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা সম্ভাবনা দেখতেই পাচ্ছি। তো চল এক কাজ করি, কাছাকাছি তো অনেকটা পৌঁছে গেছি, মানে একটা চা তো না খেলে না হয় এই শীতের মধ্যে, কি বলিস? এবং আমি জানি যে এই এলাকায় একটা দোকান আছে, ওখানে খুব ভালো চা পাওয়া যায়। চল ওই চা খেয়ে তারপর উঠে যাবো ছাদে। কিছুক্ষণের মধ্যেই আমি আর রেহান পৌঁছে যাই ওয়ারি এবং নারিন্দা এলাকায় আজকের ডরের স্পটে। তো এই হচ্ছে বাড়ির গ্যারেজ, এবং ওই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছিস না বন্ধু, ওই ট্যাঙ্কিটা এখন ইউজ হয়।
আর আমরা ছাদে যে টাঙ্কিটা দেখবো ওইটা এখন আর ইউজ হয় না। ছাদে যাবো কোন দিকে? ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওইটা দিয়ে? হ্যাঁ, ওইটা তাহলে দিয়ে। চল, মানে উঠে যাই। হ্যাঁ, দেরি করে লাভ নেই। অপেক্ষা করছে। আর Yes. এই ওয়ারি এলাকাতে বুঝলাম না শীতের মাত্রা কি একটু বেশি নাকি, আমি আমি জানি এখন না। কানটুপিটা পরবো কারণ ছাদে ধুমায়া কুয়াশা থাকবে। ওকে, চল চল উঠি। ওকে, অবশেষে এই হচ্ছে সেই ছাদ যেখানে আমরা পৌঁছে গেছি, এবং আপনারা তো সবাই আগেই পৌঁছে আছেন এবং শীতের মধ্যে আমাদের আগে থেকে বসেই শীত সহ্য করছেন, সেজন্য সরি আমরা। হ্যাঁ, আর একটু যুবধুবু লাগছে সবাইকে। থাকুক এই অবস্থাটাতেই আসলে আইডিয়াল প্লেস ফর হরর স্টোরিজ, বিকজ ভয় তো আসলে ক্ষণিকের জন্য না, যদি কন্টিনিউড রাখতে হয় জিনিসটাকে, এর চেয়ে সুন্দর এনভায়রনমেন্ট কি হতে পারে দোস্ত? যে কুয়াশার জন্য পাশের বিল্ডিং এর ছাদ ঠিক মতন দেখা যাচ্ছে না। রাইট, এবং পাশের বিল্ডিং এর ছাদ থেকে আমাদেরকেও দেখা যাচ্ছে না। রাইট, হয়তো হালকা অবয়ব দেখতে পাচ্ছ, জানি না মানে- এরপরে আবার ওরাই আমাদেরকে ভূত মনে করে কিনা। সেটাই। যাই হোক, ওয়ারিতে যারা আছেন, ওয়ারি কিংবা নারিন্দা এলাকায় যারা আছেন, তারা বুঝবেন যে কোনো ছাদে যদি গত এক সপ্তাহের মাঝে সেটা মানে ভূত নাও হতে পারে, সেটা Right. ডট টিমও হতে পারে। বাট আদার দেন দ্যাট, এই সপ্তাহ বাদে অন্য সময় আপনারা যদি এই একই ছাদে কিছু একটা দেখে থাকেন, উই ক্যানট গ্যারান্টি যে ওটা মানুষই ছিল। ওকে, তাহলে আমরা এবার মূল ঘটনাতে যাব। যাওয়ার আগে একটু সবাইকে আরো একবার বলে দেই, যারা ডট শুনছে এই মুহূর্তে, যে আমরা ডটটা এবার ধারণ করছি ওয়ারি আর নারিন্দা এলাকারই কোনো একটা বাড়িতে, এবং এই ঘটনাটা ঘটেছে এমন একটা বাড়িতে, বাড়িটা এলাকাতে নাকি অনেকেই চেনে এবং খুবই সেন্সিটিভ। সো আমরা বিন্দু মাত্র টাচ আপনাদেরকে দিতে চাচ্ছি না এই বাড়িটা নিয়ে। এই বাড়িটাতে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা তো অপেক্ষা করছে আপনাদের জন্য, সবাই জানতে পারবেন কি হয়েছিল এই বাড়িতে। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট আরো কিছু ঘটনা সবার জন্য অপেক্ষা করছে, আরো দুটো ইম্পর্টেন্ট ঘটনা, অ্যান্ড ওয়ান্স এগেইন মিস্ট্রিয়াস ডেথ, যেসব মৃত্যুর এখন পর্যন্ত বিশ্লেষণ দেওয়া খুব একটা সম্ভব হয়নি। আর তাহলে চলেন আমরা আপাতত যারা আজকে গেস্ট আছে এক এক করে তাদের সাথে পরিচিত হই এবং এক এক করে তাদের যে মিস্ট্রি গুলো আছে অথবা এক্সপিরিয়েন্স গুলো আছে এগুলো জানার চেষ্টা করি। ওকে, কোথায় কিভাবে পৌঁছেছি এতক্ষণে সবার জানা হয়ে গেছে। রাইট এবার জানার পালা হচ্ছে কে কে আমাদের সাথে আছে। রাইট, আর আমাদের সাথে যারা আছে তাদের সাথে কি কি আছে, অর্থাৎ কেমন এক্সপেরিয়েন্স তাদের সাথে আছে। ফার্স্ট আমরা কার সাথে কথা বলবো বলতো? ফার্স্টে আমরা চল এক কাজ করি, যিনি অনেক দূর থেকে আসছে তাকে দিয়ে শুরু করি। ওয়াই নট, লেটস বিগিন। কেমন আছেন ভাইয়া? জি ভাই, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এই তো, আপনার নামটা? আমার নাম ফাহিম, আমি বেসিক্যালি দুবাই থাকি। আচ্ছা। আর এখন বাংলাদেশ আমার স্থানীয় বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। Okay. বাংলাদেশে আসলে আমি মানে সেখানেই লিভ করি। আর আচ্ছা, আপনার এক্সপেরিয়েন্স গুলা কি, ইজ ইট ফ্রম দুবাই অর? এখানে মানে মিক্স। আমার বাংলাদেশও, দুবাইতে যাওয়ার আগে বাংলাদেশেও অনেক ঘটনা ঘটে গেছে। আচ্ছা। আর বেসিক্যালি আমি আসলে তুলা রাশি, তো এই কারণে আমার লাইফে এরকম ঘটনা অনেকই ঘটে, ছোট বড়। বাট যেগুলো যেগুলো আর আসলে কি দেখা গেছে যে- বেশি ভয়ঙ্কর, সেই ঘটনাগুলো আর কি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। অফকোর্স আমরাও সেই ঘটনাগুলো শোনার জন্য অপেক্ষা করছি। মানে ওই রাশির ঘটনাটা যেটা বললো, দেখা গেছে যে যাদের তুলা রাশি হয় তারা এই জিনিসগুলা হয়তো তারা খুব বেশি মানে অবজার্ভ করতে পারে আর হ্যাঁ, কি। এই ব্যাপারগুলো মানে অনেকে হয় না, অনেকের স্কিন এরকম এই ব্যাপারে একটু Sensitive সেন্সিটিভ, থাকে। একটু রোদে গেলেই কালো হয়ে যাচ্ছে, Right. এরকম ওনারা হয়তো অনেক রকম অবজারভেশন পাওয়ার আছে, সামহাও তারা বুঝতে পারে বা নিতে পারে। জানি না, এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি কনফিউশন, এবং এই ব্যাপারটা নিয়ে আমরা অনেকবার অনেক কথাও বলেছি যে কিছু মানুষ আসলে বোঝে, কিছু মানুষ বোঝে না। তো যাই হোক, এরকমই একজন মানুষকে আজকে আমরা পেয়েছি যিনি বোঝেন, যার সাথে বিষয়গুলো এসে দেখা দেয়। Right. তো তার ঘটনায় আমরা শুনছি। তাহলে প্রথমে আমরা দুবাই থেকে শুরু করি। আচ্ছা, Okay? দুবাইতে So, দুবাইতে কি ঘটনা, কবে ঘটেছে, ডিটেলসটা আমরা একটু জানতে চাই। আজ থেকে আরো প্রায় 1.5-2 বছর আগে, তখন আমি একটা যে কোম্পানিতে জব করতাম, মাল্টিন্যাশনাল কোম্পানিতে, তো সেই কোম্পানিতে আসলে আমি প্রায় 3 বছর ধরেই জব করছি। সেখানে আর কি ফ্রি ওয়াইফাই কানেকশন ছিল। তো ওয়াইফাই কানেকশন থাকার কারণে আমি আসলে সেখানে মানে সবসময় ডিউটি শেষ হওয়ার পরে রাত 1:30-2 পর্যন্ত আমি সেখানে নেট চালাতাম, ফেসবুকে থাকতাম, স্কাইপে থাকতাম, আমার যে দেশের বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথে কথা বলতাম, কারণ সারাদিন আসলে ডিউটির সময় আর কি তাদের সাথে যোগাযোগ করার সময় পেতাম না। সময় হয় না। যার কারণে আমি রাতের বেলা ডিউটি শেষ হওয়ার পরে 2-2:30 পর্যন্ত আমি সবসময় নেট প্লে করি। আর আচ্ছা, রাতের বেলা মানে একটু দেরি নেট করি। প্লে করার জন্যই আপনি ওখানে জি, এতক্ষণ হ্যাঁ, পর্যন্ত আসলে থাকেন। সবাই এই জিনিসটা জানে হয়তো যে দুবাইতে নেট অনেক অ্যাভেলেবেল, কিন্তু আসলে হয় কি নেট প্লেটা অ্যাভেলেবেল ঠিক আছে, বাট অন্যান্য যেসব প্রতিষ্ঠানে ওয়াইফাই কানেকশন আছে সেগুলোর একটা পাসকোড থাকে, তো সেগুলো যে কেউ চালাতে পারে না। আর আমার যে প্রতিষ্ঠানের যে ওয়াইফাই কানেকশনটা আছে সেটা আসলে দেখা গেছে ওটার পাসকোড আমার কাছে আছে, তো ওখানে গেলেই আমি চালাতে পারবো। আচ্ছা, তো এই কারণে আর কি আমি প্রতিদিন রাতের বেলা, দুবাইতে কোন জায়গাটাতে আপনি দুবাইতে এটা আজমান, এটা আসলে একটা মফস্বল টাইপের শহর আর কি, ঠিক আছে। আচ্ছা।
তো ওই শহরটার মধ্যেই এই ঘটনাটা ঘটে যায়। ওকে, সো লেটস গেট ইনটু দ্য স্টোরি। ঘটনাটা কি ছিল? ঘটনাটা আসলে হয়েছে কি, আমার জীবনে তো এরকম ঘটনা এর আগে অনেকবার ঘটে গেছে। এই কারণে ওই ঘটনাটা ঘটার পরে আমি একটু মানে যতক্ষণই সেন্সে থাকতে পেরেছি শুধুমাত্র পূর্ব অভিজ্ঞতার কারণে। আচ্ছা, অন্য কারোর সাথে যদি লাইফে কারো প্রথম এরকম ঘটনা ঘটতো তাহলে হয়তো এতটা সুস্থ থাকা সম্ভব হতো না। তো আমি সেদিন প্রতিদিনের মতো রাতের বেলা আমি আবার বেরিয়ে গেলাম নেট চালানোর জন্য। আমার কাজ শেষ হওয়ার পরে যখন বাসায় আসলাম, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে গেলাম। যেই কর্মস্থলটা সেই পর্যন্ত যেতে প্রায় 15-20 মিনিট সময় লাগবে। আচ্ছা, তো সেখানে মানে গিয়ে আমি নেট প্লে করছি। নেট প্লে করতে করতে কয়েকটা বন্ধু বান্ধবের সাথে কথা বললাম, স্কাইপে বা ফেসবুকেও চ্যাট করলাম। তো তাদের সাথে কথাবার্তা বলা শেষ হয়ে গেল, তখন প্রায় রাত 1:30 বাজে। বাংলাদেশে তখন 3:30, 3:15 এরকম। তো বাংলাদেশে যারা ছিল ফ্রেন্ডরা বললো যে দোস্ত আজকে তো অনেক কথা বললাম, তো ঘুমিয়ে পড়ি আমরা, তুইও গিয়ে ঘুমিয়ে পড়। তাই আমি বললাম ঠিক আছে। আচ্ছা, তো এটা বলে মানে আমি জাস্ট কানেকশনটা কাট করে তো আমি এমনি আর কি জাস্ট একটু ইউটিউবে সার্চ করছিলাম এমনি গানটান, যে 10-15 মিনিট এখানে থেকে তারপর চলে যাব। যখন আমি চলে যাব এরকম প্রস্তুতি নিচ্ছি, সিগারেটের প্যাকেট, তারপরে মোবাইল, ইয়ারফোন কানেকশন, সেগুলো সবই খুলে পকেটে পড়ছি। এর মধ্যে আমি যখন নেট প্লে করছিলাম, মানে নেট প্লে করা অবস্থাতেই মানে আপনারা তো জানেন যে দুবাইয়ের যে রাস্তাগুলো থাকে এগুলো ইউটার্ন করা থাকে, খুব ঘন ঘন জায়গায় জায়গায় ইউটার্ন থাকে। তো নেট প্লে করার সময় আমি দেখছিলাম যে একটা লোক সাইকেল দিয়ে ইউটার্ন করে রোডের এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে আবার ইউটার্ন করে ওই পাশ থেকে আবার এই মাথা পর্যন্ত আসছিল ইউটার্ন করে। সে 4-5 বার ইউটার্ন করার পরে যখন 5ম বার কি 6ঠবার সেই ইউটার্নটা করবে, তখন আমি মানে চলে আসার প্রস্তুতি নিয়েছি। এতক্ষণ যে সাইকেল চালিয়েছে সে একাই সাইকেল চালাচ্ছিল। আর মানে সেটা একটু মফস্বল শহর, তো 12টার পরে রোডটা মানে অনেকটাই নীরব হয়ে যায়। গাড়ি যদি চলাচল করেও তাহলে দেখা যায় 3-4 মিনিট পর পর একটা গাড়ি চলাচল করে। সে সাইকেল চালানোর সময়ও তখনও মানে যখন সে স্বাভাবিকভাবে সাইকেল চালাচ্ছিল তখন মানে 2-4টা গাড়ি রোড থেকে গেছে। তবে যখন চলে আসার প্রস্তুতি নিচ্ছি তখন মানে 5ম বার সে যখন সাইকেলটা চালিয়ে আসছে তার মাথাটা তার হাতে ছিল, বাম হাতে তার মাথাটা নিয়ে আর ডান হাতে সাইকেলের হ্যান্ডেলটা ধরে এক হাতে সে সাইকেল চালিয়ে যখন আমার সামনে আসলো, এসে মানে সে আমার দিকে তাকালো না, তার মাথাটা মানে তার হাতে যেভাবে ছিল সেভাবেই আছে। আর তাকাবে বা কিভাবে, কারণ তার মাথা তো তার হাতে। তো এটা দেখার পরে মানে আমার জীবনে এর আগেও এরকম ভৌতিক ঘটনা ঘটেছে যার কারণে আমি একটু শান্তভাবে সেখানে দাঁড়িয়েছিলাম। সাইকেলটা সে চালিয়ে আমার সামনে পর্যন্ত এসে রোডের সাইডে পার্ক করে সাইকেলটা, তার থেকে আমার দূরত্ব যখন প্রায় 2-3 মিটার দূরত্ব, তখন আমি সেখান থেকে দৌড় দিলাম। আচ্ছা, জোরে দৌড় দিলাম। তারপরে দেখা গেছে সে মানে পিছন থেকে ধরার জন্য আমাকে বা ধরতে পারেনি, এই আফসোসে সে জোরে একটা বিকট চিৎকার দিয়ে বসে। আচ্ছা, চিৎকার দিয়ে তার সাইকেলটা নিয়ে আমার পিছু পিছু দেখলাম আসছে। তো আমি ভেবেছি সে আর আসবে না, সে মনে হয় চলে যাবে বা সামহাও কোথাও আমার পিছনে আর আসবে না, মনে মনে এটা আশা করছি আমি। প্রায় 4-5 মিনিট দৌড়েছি আমি। দৌড়ানোর পরে পিছনে তাকিয়ে থেমে দেখলাম যে সে সাইকেল নিয়ে আসছে আর আমার খুব কাছেই আছে। তো দুবাইতে হয়তো জানেন আপনারা মসজিদগুলো অনেক দূরে দূরে থাকে। কর্মস্থল থেকে আমার অ্যাকোমোডেশন পর্যন্ত একটা মসজিদ পড়ে 7-8 মিনিটের রাস্তা আর কি। আমার কর্মস্থল থেকে তো মসজিদ পর্যন্ত 7-8 মিনিটের একটা রাস্তা। মসজিদে গিয়ে দেখলাম যে রাত হয়ে গেছে, অনেক মসজিদ লকড। বা ওয়াল টপকে যে মসজিদের ভেতরে যাবো সেটার কোনো মানে উপায় নেই, কারণ মসজিদটা নাকি অনেক সেফ একটা প্লেস। তো আমি সেফটি পাওয়ার জন্য সেখানে ঢুকতে চেষ্টা করছিলাম। তো মেইন গেটটা লক ছিল যার কারণে আমি সেখানে ঢুকতে পারছি না। তো আমি মানে তারপরও চেষ্টা করলাম যে ওয়াল টপকে কোন রকম ওঠা যায় কিনা। ওয়াল একটু উপরে ছিল আর দেখা গেছে ওখানে মানে কাঁটাতারের মতো একটু গাঁথনি ছিল যাতে কেউ ওয়াল টপকে উঠতে না পারে। তো তারপর আমি মানে মসজিদে ওয়াল টপকে ওঠার চেষ্টা করছিলাম। তো ভয়ে আমার হাত পা ঘেমে গিয়েছিল, যার কারণে আমি ওঠার সময় মিসিং করে আমি স্লিপ করি এবং নিচে পড়ে যাই। নিচে পড়ে গিয়ে পায়ে খুব মানে একটা ব্যথা পাই। একে তো ভয়ে ঢুকেছে ভিতরে, আর ব্যথা পাওয়ার পর আমি সেখানে সেন্সলেস অবস্থায় পড়ে যাই। সেন্সলেস অবস্থায় পড়ে যাওয়ার পরে আমি আর যতক্ষণ জ্ঞান ছিল পেছনে আর তাকে দেখতে পাইনি। মাথা কাটা যে মানুষটাকে সেটাকে দেখতে পাইনি। তো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো আমি সেখানে ছিলাম। তো সকালবেলা হয়তো ফজরের আজানের সময় মুসল্লি যারা নামাজ পড়তে এসেছেন তারা আমাকে সেখানে সেন্সলেস অবস্থায় আবিষ্কার করে। এবং আমি যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি যে অজুখানার ভেতরে 2 জনের কাঁধের উপর ভর করে আমি আছি। একজন পানি ছেটাচ্ছিল, হয়তো অজুখানার ভেতরে আমাকে পানি ছেটানোর জন্য নিয়ে গিয়েছিলাম। সেখানেই আমি জ্ঞান ফিরে তো ওদেরকে পুরো ঘটনাটা বলি।
তারা আর কি মানে হ্যাঁ বা না বা বিশ্বাস করেছি করে নাই এরকম কোনো মন্তব্য না জানি আমাকে বললো ঠিক আছে তুমি বাসায় চলে যাও। তো বাসায় চলে এলাম। পরের দিন যখন আমি আমার স্টাফ সবার মানে যারা আমার কলিগ ছিল অফিসের সবার সাথে ব্যাপারটা শেয়ার করলাম, তখন আর কি তারা কেউ বিশ্বাস করলো না ঘটনাটা। তো আমার যে অফিসের বস উনি সেখানে প্রায় ঘটনাটার 6-7 মাস পর সেখানে ফিরে আসে অফিসে। তার সাথে যখন আমি শেয়ার করি ঘটনাটা, তখন আর কি উনি বললেন যে এখানে আজ থেকে 7-8 বছর আগে 2006-এর দিকে একটা ডেলিভারি বয় ছিলেন। তো উনি নাকি এরকম হোম ডেলিভারি করতেন। তো হোম ডেলিভারি করার সময় একবার মানে হয় কি সে ওই রোডটার মধ্যেই সাইকেল চালিয়ে ডেলিভারি করার সময় বা ডেলিভারি দিয়ে আসার সময় সেটা ঠিক জানি না, তো মানে অ্যাক্সিডেন্ট করে একটা গাড়ির সাথে সাইকেল ধাক্কা খেয়ে সে যখন দূরে পড়ে যায় ছিটকে, তখন আরেকটা ট্রাক তার মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। টোটালি ক্রাশড। তো সেই ঘটনার পর থেকে নাকি মাঝে মাঝেই ওই রোডটার মধ্যে এরকম ঘটনা হয়। আর আমার বসও নাকি ঘটনাটা সরাসরি ভাবে অ্যানালাইসিস করেছেন। আচ্ছা, আপনি তো এই ঘটনাটা আপনার সাথে ঘটা ঘটনাটার আগে জানতেন না? না, আপনার সাথে ঘটনাটা ঘটার পরেই আমি জানতে পেরেছি, আমার বসের কাছ থেকে জানতে পেরেছি। এই পয়েন্ট অফ ভিউটা আমরা তো বুঝেছি, বাট আমি আরেকবার জিজ্ঞেস করে নিলাম, কারণ অনেকের হঠাৎ ধারণা হতে পারে যে ঘটনাটা শুনে আপনি ভয়ের মাধ্যমে নিজের ব্রেইনে নিজেই হয়তো কিছু একটা পিকচার ক্রিয়েট করেছেন। বাট যেহেতু আপনি জেনেছেন পরে, সো আগে ওটা আপনার দেখতে পারেন, কারণ এই ঘটনা ঘটার আগে আমি এরকম কিছু জানতাম না। Alright, so that was one experience from Dubai and we understand এই এক্সপেরিয়েন্স আসলে একটু অন্যরকম ছিল। আচ্ছা, আমরা সিন চোখের সামনে দেখলে ইটস টাফ। আমি সেদিন খালি কয়েকটা ছবি দেখলাম, তুই দেখেছিস কিনা জানি না, কোন একটা গ্যাস স্টেশনে 3 জন মারা গেছে, গাড়িতে গ্যাস নিচ্ছিল এবং সবসময় বলা হয় আমি এটা লিসনারদেরকেও বলছি, গাড়িতে যখন গ্যাস ভরা হবে বা সিএনজিতে যখন গ্যাস ভরা হবে প্লিজ আপনারা ভেতরে বসে থাকবেন না। তো 3টা ছেলে, মানে কত হবে বয়স এক একজনের, মনে কর 26 থেকে শুরু করে 32, 3 জনের একজনের মাথা নেই, পুরা আলাদা হয়ে গেছে, একজনের পায়ের রানের নিচ থেকে টোটালি নেই, আরেকজনের হাতের এক সাইড থেকে টোটালি নেই, স্পট ডেথ। আসলে এই বিষয়টা নিয়ে আমরা খুবই কেয়ারলেস ভাবে এই বিষয়টা করি, কিন্তু এটা অনেক জায়গায় কিন্তু মাঝে মাঝে এই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সেটাই। সো প্লিজ, যখনই এটা সিএনজি স্টেশনে গ্যাস ভরা হবে, আপনি গাড়ি থেকে তো অবশ্যই নেমে থাকবেন এবং ওই সিলিন্ডার থেকে নিরাপদ দূরত্বে থাকুন। বেস্ট হচ্ছে, আমরা আগে দেখতাম ভদ্র মানুষের এটাই ফলো করতো যে গাড়ি স্টেশনে ঢুকার আগেই নেমে যেত, শুধু ড্রাইভার ভিতরে গিয়ে গাড়ির তেল ভরে বা গ্যাস ভরে আবার যখন বাইরে আসবে তখন আপনি উঠবেন গাড়িতে। দ্যাট শুড বি দ্য সিস্টেম। যাই হোক, মৃত্যু নিয়ে অ্যাক্সিডেন্ট নিয়ে কথা হচ্ছিল বলে কিছু। আমরা ডর টিমের কাছে যেটা শুনেছি আপনার আরো কিছু এক্সপিরিয়েন্স আছে, তো সেগুলোতে আমরা যাব। তার আগে আমি একটু জানতে চাই যে আমরা, রেহান তোর হয়তো জানা আছে যে আমরা ফোনে অথবা ফেসবুকে দুবাই থেকে কিন্তু অনেক রেসপন্স পাই। অনেকে অনেক ধরনের কথা আমাদেরকে ইনবক্স করে লিখে পাঠাচ্ছে, তারা গল্প বলতে চায়, কিভাবে আসলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, কিভাবে। তো আপনারা ওখানে দুবাইতে কিভাবে ডর শুনে থাকেন? জি, সেখানে আমরা দেখা গেছে বাংলাদেশের মানে 89.2 FM এরকম ওয়েবসাইটে গিয়ে টিউন করে তারপরে আমরা সেখানে শুনতে পাই এটা। আচ্ছা, স্ট্রিমিং, লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে শুনছেন। ওকে, যাই হোক, শুনে ভালো লাগলো। সেই সুদূর দুবাই পর্যন্ত ডরের ধাক্কা পৌঁছে গেছে এবং আপনারা দুবাই থেকে এসে ডরে যোগ দিচ্ছেন। তো এটা আমাদের জন্য অন্যরকম একটা পাওয়া। তো যাই হোক, এবার আমরা অন্য ঘটনার দিকে যাই। Well, I think this is time এখন আমরা দেশে ফিরে আসি। দেশে যদি কোন রকম কোন এক্সপেরিয়েন্স থেকে থাকে আপনার? জি, দেশেও আমার এরকম একটা মানে ভয়ঙ্কর একটা এক্সপেরিয়েন্স আছে। সেটা ঠিক কবে ঘটে? সেটা 2011 সালে। কোথায়? তখন আমাদের বাড়িতে, নারায়ণগঞ্জে, আমাদের গ্রামের বাড়িতে। আচ্ছা, সেখানেই ঘটে। তো তখন আমি দুবাই যাইনি। তো আমি তখন বাংলাদেশে ছিলাম, ইন্টারমিডিয়েটে পড়ছিলাম তখন। তো 2011 সালে আমি আসলে সবসময় রাত করে বাড়িতে ফিরতাম। তো যার কারণে আমাদের বিল্ডিং এ যেই কেচিগেটটা ছিল, কেচিগেটের তালা চাবিটা আমার কাছে থাকতো, ডুপ্লিকেট একটা চাবি। কেচিগেটটা খুলে তারপর ভেতরে মেইন ডোর খুলে রুমে ঢুকতে হতো। তো আমি মানে বন্ধুদের সাথে আড্ডা মেরে মানে বাসায় ফিরছি। তো তখন আমি যখন উঠোনে ঢুকলাম, আমার যে কেচিগেটটা আছে, কেচিগেটের পাশেই একটা মানুষ মানে বসে, হ্যাঁ, তার ড্রেস আপটা পুরুষের মতো, কিন্তু তার যে চুলগুলো প্রায় মাথা থেকে হাঁটু পর্যন্ত নেমে যাবে, এত লম্বা চুল। তো আসলে ডিসাইড করা যাচ্ছে না সে কি আসলে পুরুষ না মহিলা, কারণ ড্রেস আপটা হচ্ছে পুরুষের মতো, সাদা, মানে আলখেল্লা, সাদাও না অ্যাকচুয়ালি, আসলে কি একটা অন্য ধরনের কালার আর কি। ঠিক আছে, তো মানে আলখেল্লা টাইপের, আর চুলগুলো অনেক বড়। আর তার ফেসটা আমি দেখতে পাচ্ছি না, কারণ সে যে বসে আছে মানে হাঁটু গেড়ে বসে আছে মাটিতে, হাঁটু গেড়ে বসে আছে, সামনে চুলগুলো দেওয়া, আমি তার ফেস দেখতে পারিনি। তো আমি ভেবেছি যে কোনো ভিক্ষুক টিক্ষুক হবে, তো কিন্তু এত রাতে ভিক্ষুক সেখানে থাকার কথা না, সাধারণত থাকে না। রাত তখন কয়টা? রাত তখন 1:30, 1:30, 1:30। তো
তো এরকম টাইমে তখন আমি মানে তার একটু কাছে গেলাম, তখন আমি অলৌকিক কিছু মানে ভেতরে নিয়ে নি বা প্যারানর্মাল কিছু ভেতরে নিয়ে নি। যখন আমি একটু সামনে গেলাম তখন একটু অদ্ভুত টাইপের কিছু দেখতে পেলাম যে তার 2 হাতের কিছু নখ আছে, 4-5টা নখ তার কালো, স্বাভাবিক নখ মানুষের মতোই নখ কিন্তু কালো। তো আমি ভেবেছি হয়তো ব্যথা ট্যাথা পেয়েছে বা পাগল টাগল এরকম টাইপের কিছু হবে। আর একটু কাছে গিয়ে তখন আমি তাকে মানে ডাক দিলাম, আমি বললাম যে এই তুমি এখানে কি করছো? তারপরে সে মানে কোনো অ্যান্সার করলো না। 3-4 বার তাকে এই প্রশ্নটা করার পরে সে মানে উঠে দাঁড়ালো। সে মানে তার মাথায় হাতও দিল না বা কি মানে চুলগুলো যে সরালো বা টেনে ছিঁড়ে ফেললো এরকম কিছু না, মানে দাঁড়ানোর সাথে সাথে তার চুলগুলো মানে মাটিতে পড়ে পোকা বা কেঁচো আকৃতি বা সাপ, ছোট ছোট সাপ এরকম টাইপের কিছু আকৃতি ধারণ মানে করে। আপনার কাছে মনে হলো যে কিলবিল করতে করতে চলে গেছে, কিলবিল করতে করতে চলে গেছে এবং But চুলগুলো মানে এমনিতেই ঝরে পড়ে গেছে সে দাঁড়ানোর সাথে সাথে। হাউ ওয়াজ দ্য ফেস? হ্যাঁ, ফেসটা যদি বর্ণনা দিতে যাই তাহলে মানে এক সাইড একটু ফ্যাকাশে আর এক সাইড একটু লালচে রঙের। যেমন যদি কেউ একটা থাপ্পড় দেয় বা খুব সজোরে যদি কোন একটা সাইকেল বা হুন্ডার চাক্কা যদি উপর দিয়ে চলে যায় এক সাইডে, ঠিক আছে, তাহলে যেরকম হবে সেরকম রক্তিম লাল। আরেকটা যে সাইডটা, হ্যাঁ ডান সাইড না বাম সাইড ঠিক আমার মনে নেই, সেই সাইডটা মানে ফ্যাকাশে। আর তার মুখ তো তখন খুলেনি, তো তখন আর কি আমি বুঝতে পারিনি। যখন সে মানে যখন সে মুখ খুলে একটা চিৎকার দিল, মানে হয়েছে কি তার এই জিনিসগুলো দেখে আমি সেখান থেকে সাথে সাথে দৌড় দিই। দৌড় দেওয়ার পরে মানে ভয়ে আমি চিৎকারও করতে পারছিলাম না, তো রাতে অন্ধকার ছিল। তো আমার বাড়িতে যেখান থেকে মানে মেন যেখান থেকে ঢুকেছি সেখানে না, যেহেতু গ্রামের বাড়ি চিপাচাপা অনেক জায়গা আছে যে মানে এক বাড়ি থেকে অনেকগুলো রাস্তা আছে চিপাচাপা, এখান থেকে বেরোনো যায়। ওই রাস্তার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মানে বাড়ির পেছনে একটা রাস্তা আছে, ছোট একটা চিপা রাস্তা, সেখানে যাবো। তো অন্ধকারের মধ্যে মানে আমি মানে হোঁচটকে পড়ে গেছে। হ্যাঁ, হোঁচটকে পড়ে গেছি। তারপরে হয়েছে কি মানে আমি আর সেখান থেকে উঠতে পারছি না, উঠতে চেষ্টা করছি। মানে বেসিক্যালি যদি সাধারণভাবে আমি পড়তাম তাহলে সাথে সাথে উঠে যেতে পারতাম, কিন্তু 4-5 বার ট্রাই করার পর আমি ফেল হচ্ছি, কারণ আমি তখন মানে পুরো ভয় আমার ভিতরে ঢুকে গেছে। আমি আর সেখানে থাকতে পারবো না একদম, মানে আর কিছুক্ষণের মধ্যে আমি সেন্সলেস হয়ে যাবো এরকম কিছু বুঝতে পারছি আমি। তো সেখান থেকে উঠে মানে কোন রকম ভাবে চেষ্টা করে উঠে আমি আবার দৌড় দিলাম। তো তখন যে চিপা রাস্তাটা দিয়ে বের হয়ে যাব এরকম সময় আমার মনে হলো যে কেউ আমার পিছন দিয়ে পা ধরেছে, আমি আবার পড়ে গেছি। পা ধরে টান দিয়েছে এরকম মনে হচ্ছে। আমি আবার পড়ে গেছি। তো আমি আর পেছন ফিরে দেখার সাহস পাইনি, তো পেছনে ফিরে তাকাই আপনাকে না ধরেছে, আপনি কিছু দেখারও চেষ্টা করেন? হ্যাঁ, দেখারও চেষ্টা করিনি, কারণ আমি মানে মোটামুটি শিওর যে ওই লোকটাই আমাকে ধরেছে। আমি আর পিছনে তাকে কি দেখবো, দেখলে আরো ভয় পাবো। আমি যখন ছোটার চেষ্টা করছি সে আরেকটা চিৎকার দিল, মানে চিৎকারটা এরকম টাইপের, মানে আমি ছোটাতে যাচ্ছি সে আরো শক্ত করে ধরতে যাচ্ছে, এরকম একটা চিৎকার যে আরো শক্ত করে ধরে রাখতে চাইছে। হ্যাঁ, এই কারণে মানে আরো জোর প্রয়োগ করে হ্যাঁ আরো জোর প্রয়োগ করে ধরতে পারছি। হ্যাঁ, তো এইরকম একটা চিৎকার আর কি। তো চিৎকার দেওয়ার পরে একটু পেছনে ফিরে তাকালাম, পেছনে ফিরে তাকিয়ে দেখতে পেলাম যে তার মুখে কোনো দাঁত নেই। শুধু যখন সে চিৎকার করলো তখন তার মুখের মধ্যে 2-1টা মানে জোনাকি পোকা থাকে না, জোনাকি পোকার মতো ছোট ছোট কিছু মানে 3-4টা জল করছিল মুখের ভেতরে। তারপর এটা দেখার পরে মানে আমি সেখানে রীতিমতো একটু মানে নার্ভাসনেসেই বলি আর যে কারণে বলি একটু বমি করে দিয়েছি। তারপরে সেখান থেকে মানে কোন রকম তার হাত থেকে ছুটে, কারণ আমার জীবনে এরকম ঘটনা আরো ঘটেছে, তো এই কারণে সেই জায়গাটা পর্যন্ত আমি সেন্সলেস হইনি, কারণ আমি তুলা রাশি, তো এরকম ঘটনা অনেক ঘটে। তো আমি সেখান থেকে ছুটে দৌড় দেই, অনেক দূর পর্যন্ত এসে পড়ি, প্রায় 7-8 মিনিট দূরে এসে পড়ি। তো আমাদের এলাকার একটা স্থানীয় কবরস্থান আছে, আমি শুনেছি কবরস্থান কি সেফ একটা জায়গা, এখানে মানে ঢুকলে সবকিছু থেকে প্যারানর্মাল যে কোনো অ্যাক্টিভিটি থেকে সেফ থাকা যায়। তারপরে আমি মানে মেন গেট যেহেতু বন্ধ ছিল, আমি ওয়ালটপকে সেখান থেকে খুব সহজেই ওয়ালটপকে উঠে যাই, আর আমার পরিচিত কবরস্থান, তো সেখানে উঠে যাই। আমি সেখানে দাঁড়িয়ে থাকি, তো তখন আমার কাছে সিগারেট ছিল। আমি আগে জানতাম যে আগুন টাইপের কিছু একটা থাকলে হয়তো মানে এগুলো থেকে সেফ পাওয়া যায়, তো কিন্তু কবরস্থান ছিল যার কারণে আমি সিগারেট ধরাতে পারছিলাম না। হ্যাঁ, কিন্তু আমি আগুন জ্বালানোর চেষ্টা করছিলাম, কিন্তু আশেপাশে মানে একটু মুভ করার আমি সাহস পাচ্ছিলাম না, যে পাতা বা কাগজ কিছু একটা জোগাড় করে আমি আগুন ধরাবো এরকম কিছু মানে মুভ করার সাহস পাচ্ছিলাম না। আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি কবরস্থানের ভেতরে ঢুকে। তো 10-12 মিনিট যখন আমি একটু সুস্থ হওয়া শুরু করলাম, মানসিকভাবে ভয়টা কাটিয়ে উঠতে শুরু করলাম, তখন দেখলাম বাইরে কতগুলো মানে বাচ্চা টাইপের মানুষ। দেখলাম কি যে তারা বাইরে মানে তাদের মতো তারা 4-5 জন খেলাধুলা করছে, একজন কাঁধের উপরে উঠে লাফ দিচ্ছে বা কাঁধের উপর থেকে উঠে গাছে চড়ে যাচ্ছে, এরকম মানে খেলাধুলা করছে। তারা আমার দিকে তাকাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে তারা যা করছে আমাকে ভয় দেখানোর জন্যই করছে, আমাকে দেখানোর জন্যই করা হচ্ছে। একজন আরেকজনের দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হাসছে, বা কারো কণ্ঠ একদম মানে ছোট বাচ্চা হলেও পুরুষের মতো, হ্যাঁ হাসাহাসি করছে, পুরুষের মতো করে হাসছে। তো তারা এরকম 4-5 মিনিট করার পর যখন দেখলো যে আমি স্টিল দাঁড়িয়ে আছি বা কোনো প্রতিক্রিয়া নেই, তারা যখন এটা বুঝতে পারলো তখন তারা আমার দিকে তাকিয়ে মেন গেটটা বেয়ে
তারা উপরে মানে ভেতরে ঢুকতে চেষ্টা করছে। আমি জানি যে তারা ভেতরে ঢুকতে পারবে না, কারণ কবরস্থান একটা সেফ প্লেস, সেখানে তারা ঢুকতে পারবে না, কিন্তু তারা চেষ্টা করছে আমাকে ভয় দেখানোর জন্য। আর আমিও মানে এটা জানার পরেও এরকম পরিস্থিতিতে যখন পড়ে গেছি আমি ভয়ই পাচ্ছি। তখন আসলে মনে হয় যে না, এখান থেকে বেরিয়ে আবার অন্য কোথাও চলে যাই, অন্য কোথাও চলে যাই। তো এরকম সময় মানে আমাদের স্থানীয় একজন মানে কবর দেখাশোনা করার জন্য একটা লোক ছিল, সবসময় থাকতো কবরস্থান দেখাশোনা করার জন্য, লাশগুলো দেখাশোনা করার জন্য। ওনার নাম হচ্ছে আফরোজ। তার যে ঘরটা, ছোট একটা ঘর, রাতে ঘুমতো, ওই ঘরটা কবরস্থানের ভেতরেই ছিল। তো সেটা আর কি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে প্রায় হবে 10-12 মিটার দূরে হবে আর কি। হ্যাঁ, তো উনি সেখান থেকে আমার ডাক দিল, যাই এখানে কে? তো তার ডাক শোনার পর থেকে, একটা মানুষের ডাক শোনার পর থেকে, মানে পরিচিত, তার সাথে সাথে আমার এলাকায় থাকে, পরিচিত, তার এই কণ্ঠটা শোনার পর থেকে আমি মানে সোজা দৌড় দিলাম। দৌড় দিয়ে সে দরজার সামনে দাঁড়িয়েছিল, তো আমি আর মানে তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে জাস্ট দরজাটা বন্ধ করে দিলাম খুব সজোরে। তারপরে বসে তাকে পুরো ঘটনাটা বললাম। পুরো ঘটনাটা বলার পরে তারপর সে বলল, এত রাতের বেলা তুই এই কবরস্থানের দিকে আসছো, সেখানে তো আসা তো ঠিক হয় নাই, বাড়ির ওখান দিয়ে কোনো একটা জায়গায় থাকতি বা বাড়িতে কেউ ডাক দিতে। আমি বলি যে আমার ওরকম পরিস্থিতি ছিল না যে আমি কাউকে ডাক দিব, বা ওরকম শক্তি আমার ছিল না, এই কারণে আমি কোনো উপায় না দেখে এখানে চলে এসেছি। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আপনারা সবাই শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমরা ঠিক 3 মিনিট পর আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে আসবো। ডর। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, ডর এখন থেকে আপনারা শুনবেন প্রতি বৃহস্পতিবার রাত 12টায়। ডরে আজকে মোট 5 জন রয়েছে আমাদের সাথে, ফাহিম, শিবলি এবং 3 জন বন্ধু, মিরাজ, রনি ও স্বপন। প্রিয় শ্রোতা, আপনারা যদি মনে করেন এই অনুষ্ঠানে আপনারা আসতে চান, আপনাদের জীবনে ঘটে যাওয়া নানা ভয়াবহ ঘটনা লাখো মানুষের সামনে শেয়ার করতে চান, দুটো পদ্ধতি আছে। একটি হচ্ছে সরাসরি চলে আসতে পারেন আমার ফ্যান পেজে, আপনাদের স্টোরিটা বলে ফোন নাম্বার দিতে পারেন, আমি আরজি কিবরিয়া সরাসরি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আর একটি পদ্ধতি হচ্ছে ফোন করা। ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি, ফোন নাম্বারটি হচ্ছে 09613892 চলুন আবারও ফিরি সেখানটায় যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। তো উনি সেখান থেকে আমার ডাক দিল, যাই এখানে কে? তো তার ডাক শোনার পর থেকে, একটা মানুষের ডাক শোনার পর থেকে, মানে পরিচিত, তার সাথে তার এই কণ্ঠটা শোনার পর থেকে আমি মানে সোজা দৌড় দিলাম। দৌড় দিয়ে সে দরজার সামনে দাঁড়িয়েছিল, তো আমি আর কি মানে তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে জাস্ট দরজাটা বন্ধ করে দিলাম খুব সজোরে। তারপরে বসে তাকে পুরো ঘটনাটা বললাম। বেলা তুই এই কবরস্থানের দিকে আসছো, সেখানে তো আসা তো ঠিক হয় নাই, বাড়ির ওখান দিয়ে কোনো একটা জায়গায় থাকতি বা বাড়িতে কেউ ডাক দিতে। আমি বলি যে আমার ওরকম পরিস্থিতি ছিল না যে আমি কাউকে ডাক দিব, বা ওরকম শক্তি আমার ছিল না, এই কারণে আমি কোনো উপায় না দেখে এখানে চলে এসেছি। তো বলে ঠিক আছে, যা হয়েছে রাতটা আমার সাথে কাটা, সকালবেলা চলে যায় সেখান থেকে। তারপরে রাতটা আমার সাথে কাটিয়ে, তো সেদিন রাতে আর তেমন প্যারানর্মাল কিছু ঘটেনি। আমরা পরপর দুটো এক্সপিরিয়েন্স শুনলাম ওনার, এন্ড অ্যাজ ফার এজ আই নো, তুলা রাশির ব্যাপারটা যেহেতু আছে, আমার মনে হয় ওনার এক্সপিরিয়েন্স আরো আছে। জি আসলে হ্যাঁ, আরেকটা এক্সপিরিয়েন্স আমার আছে, যেটা কিনা মানে এটাও অনেকটা ভয়ঙ্করী বলা চলে। আমি খুব ভয় পেয়েছিলাম। শুনে ফেলে আমরা সরাসরি সেই ঘটনায় চলে যাই। জি আচ্ছা, আমরা মানে বেসিক্যালি আমরা নদীর পাড়ে, আমাদের ওই এলাকাতে শীতলক্ষা নদীর পাড়ে আমরা একটা জায়গায় বসে, স্পেসিফিক একটা জায়গায় বসে সবসময় আড্ডা মারি। তো ওদিন আমি আর আমার একটা বন্ধু, আমরা দুজন বসে আড্ডা মারছিলাম। তো 10-12 মিনিট সেখানে বসে থাকার পরে, মানে তখন প্রায় বাজে রাত 10:30 কি 11:30 এরকম টাইমে, ঠিক আছে। তখন মানে নদীর পাড়টা কিন্তু 7টা-8টার মধ্যে একদম সম্পূর্ণ নীরব হয়ে যায়, সেখানে কেউ আর আসে না সাধারণত। মানে আমরা যারা থাকি তারাই মানে একটু বসে আড্ডা মারি। তো আমরা নদীর পাড়ে বসে আছি, তো 10-12 মিনিট বসে থাকার পরে দেখি কি, জিনিসটা আমি দেখতে পারি ফার্স্টে, যে একটা মহিলা একটু দূর থেকে মানে আমার দিকে আসছে। আচ্ছা, আপনারা কজন আড্ডা দিচ্ছিলেন তখন? আমরা দুজন, আমি, আমার সাথে আরেকজন, আমার একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে আবু তাহের। তো আমরা আড্ডা দিচ্ছিলাম। সে দূর থেকে যখন আসছে, তখন তার দূরত্ব হয়তো আমাদের থেকে প্রায় 8-10 মিটার হবে দূরত্ব। 8-10 মিটার দূর থেকে আমি স্পষ্ট বুঝতে পারলাম এটা আসলে মানুষ টাইপের কিছু না, কারণ সে যখন হেঁটে আসছিল তার হাঁটার স্টাইলটা অন্যরকম ছিল, এমনি খাটো ছিল, কিছুটা অদ্ভুত। হ্যাঁ, কিছুটা অদ্ভুত, কারণ সে গুজা হয়ে আমাদের দিকে এক হাতটা পিছে রেখে গুজা হয়ে আমাদের দিকে আসছে।
ছিল, কারণ একটা মানুষ যদি গুজে হয় তাহলে কিন্তু সে লাঠি ছাড়া হাঁটবে না, কিন্তু তার হাতে কোনো লাঠি ছিল না। সে একটা হাত পেছনে রেখে, মানে পেছনে এরকম ভাবে রাখছে যে পেছনে কোন একটা কিছু আছে বা অস্ত্র টাইপের এরকম কিছু আছে, এরকম বোঝা যাচ্ছে। গুজা হয়ে আমাদের দিকে হেঁটে আসছে। তারপরে আমি দেখতেই থাকলাম। তো দেখতে দেখতে সে যখন অনেকখানি কাছে চলে আসলো, প্রায় কি বলবো যে 4-5 মিটার দূরত্ব, তখন আমি আর কি আমার যে ফ্রেন্ড তাকে যে ডাক দেবো সেই আমার শক্তিটা নেই। তো আমি ওকে এভাবে মানে হাত দিয়েই খোঁচাচ্ছি যে এদিকে তাকা, এদিকে তাকা, খোঁচানোর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তো 4-5টা খোঁচা দেওয়ার পরে সে যখন এদিকে তাকালো, কারণ সে তো ওদিকে তাকিয়েছিল, অপোজিট দিকে তাকিয়েছিল, সে যখন এদিকে তাকালো, তাকিয়ে সেও ভয় পেয়ে গেল। তার ভয় পেয়ে, আমি তো আগে থেকে ভয় পাওয়া ছিলাম, তার ভয় দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। তারপরে আমি উঠে দৌড়ানোর চেষ্টা করলাম, সেও দৌড়ানোর চেষ্টা করলো, দুজনে মানে ধাক্কা খেয়ে পড়ে যাই। পড়ে গিয়ে মানে অনেকবার উঠার চেষ্টা করি, বাট পারি না। তখন যখন দেখি যে সে 4-5 হাত কাছে এসে পড়েছে, এটা আমরা দুজনেই দেখতে পারি, কিন্তু তাকে স্পষ্ট আমরা দেখছি না তখন, কারণ নদীর পাড়ে রাতের বেলা একদম অন্ধকার ছিল, স্পষ্ট দেখতে পারছি না, কিন্তু বুঝতে পারছি যে এটা অন্যরকম অদ্ভুত কিছু একটা। ঠিক আছে, তারপরে আমরা দৌড়ে যখন একটু দূরে চলে আসলাম, তখন সে মানে আমরা যে জায়গাটায় বসেছিলাম, সে সেই জায়গায় বসে পুরুষ, মানে দেখতে বোঝা যায় বয়স্ক একটা মহিলা, পুরুষ কণ্ঠে বিকট একটা চিৎকার দিল। খুব ভয়ঙ্কর ছিল সেই চিৎকারটা। হ্যাঁ, তারপরে মানে তার চিৎকারে বোঝা গেল যে আমাদেরকে ধরতে পারেনি, এই আফসোসে চিৎকার করছে, বা সে আরো রেগে গেছে, এইভাবে চিৎকার করছে, এই জন্য সে চিৎকার করছে। তো আমরা যখন আবার দৌড় দিব, তো এরকম গ্রামে মানে নদীর ধার দিয়ে কিন্তু অনেক মানে ট্রলার, বালুর ট্রলার, এরকম ট্রলার টাইপের কিছু যায়, তো তারা কিন্তু সামনে তো মানে লাইট মারে, বা অনেক সময় পারেও লাইট মারে, পারে লাইট মেরে দেখেছে তারা কোন জায়গায় অবস্থান করছে, অনেক দূর পর্যন্ত যায়, অনেক দূর পর্যন্ত তার লাইট গুলো অনেক স্ট্রং থাকে। তো সে যখন আমাদের এই পারে লাইট মারলো, প্রায় 30 সেকেন্ডের মতো আমি তার চেহারাটা দেখার সুযোগ পেয়েছিলাম। দেখলাম কি যে মানে তার যে চেহারা, সরি 30 সেকেন্ড না, 5-6 সেকেন্ড হবে, হ্যাঁ, তার লাইটটা সেখানে ছিল, আর আমি সেই চেহারাটা দেখার সুযোগ পেয়েছি। তার চেহারাটা মানে এরকম যে চামড়া ঝুলে তার বুক পর্যন্ত এসে পড়েছে, আর সেই চেহারায় কোনো চোখ নেই। তার ফেসের চামড়া ঝুলে বুক পর্যন্ত চলে এসছে, আর সেই চেহারায় কোনো চোখ নেই, কিন্তু সে দিব্যি আমাদের দিকেই তাকিয়ে আছে। পর্যন্ত আমাদের দিকে কিভাবে জানান তার তো চোখ নেই? হ্যাঁ, চোখ নেই, কিন্তু মানে মাথাটা আমাদের দিকে, ফেশিয়াল ডিরেকশনটা আমাদের দিকেই ঘোরানো। এটা দেখে ওই জায়গা থেকে আমরা পরে ওই দেখে যখন আমি আরো ভয় পেয়ে যাই, আমার ওই ফ্রেন্ড তো আর দেখেনি, আমি দেখেছি, দেখে আমি আরো ভয় পেয়ে যাই। তো ওকে ধরে আমি দৌড় দিয়ে বলি যে দৌড় দিয়ে এখান থেকে, তাড়াতাড়ি চল। পরে পেছনে আরেকটা রাস্তা ছিল, সেখান দিয়ে আমরা নদীর পাড় থেকে বের হয়ে চলে যাই। এরপর কি আর কখনো ওই জায়গায় গিয়ে আড্ডা মারা হয়েছে? হ্যাঁ, এরপরে আড্ডা মারা হয়েছে, কিন্তু সন্ধ্যার পরে আমরা সেখানে থাকতাম না। আর নদীর পাড়ে তো আমরা এর আগেও অনেকবার আড্ডা মেরেছি, এই ঘটনাটা সেদিন ফার্স্ট ঘটা, এর আগে কখনো ঘটেনি, আর আজ পর্যন্তও ঘটেনি, কারণ ঘটনাটা ঘটে গেছে বিগত 4-5 বছর আগে, তো আজ পর্যন্ত আর ঘটেনি। আমরা শুনলাম অদ্ভুত কিছু এক্সপেরিয়েন্স। আসলেই মানে এখান থেকে বোঝা যায় যে ইট ডাজন্ট ম্যাটার ওয়্যার ইউ আর, আপনি কোথায় আছেন সেটা কোনো সমস্যা না। সেটা দুবাই হতে পারে, সেটা ইউকে হতে পারে, সেটা আমেরিকা হতে পারে, আর বাংলাদেশ, যেখানেই থাকেন না কেন, যার সাথে ঘটার তার সাথে বোধহয় ঘটেই। আর যেখানে আমার মনে হয় মানুষ আছে, সেখানে মনে এই ধরনের জিনিসগুলোরও একটা এক্সিস্টেন্স থেকেই যাচ্ছে। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে, মানে আপনি এত দূর থেকে এসে মানে আমাদের সাথে জয়েন করেছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর আপনার মাধ্যমে আমরা দুবাইতে যারা রয়েছে কিংবা দেশের বাইরে যারা রয়েছে সবাইকে মানে ধন্যবাদ জানাতে চাই যে ডরের সাথে তারা আছেন, এবং হ্যাঁ, যে যখনই দেশে আসছেন প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। অবশ্যই আপনিও ডরে আপনার ঘটনা বলতে পারবেন। ওকে, আমরা দুবাই বাংলাদেশ দুটো ঘটনাই শুনে ফেললাম, মানে দুই দেশের ঘটনা। তো যাই হোক, এবার আসলে ডর একটু ইন্টারন্যাশনাল লেভেলেই মনে হয় চলে গেছে, তাই অলমোস্ট, তাই না? আমরা কিন্তু বেশ কিছু গেস্ট পাচ্ছি যারা বাইরে থেকে আসছে এবং ডরে পার্টিসিপেট করতে খুব বেশি আগ্রহী। গত সপ্তাহে হচ্ছে ইউকে গেছে, এখন দুবাই গেছে একটু আগে। দুবাই থেকে এবার আমরা একটু রাশিয়ার দিকে চলে যাই। Well, that's a good one. রাশিয়ার কোথায়? এটা ছিল জর্জিয়ার টিবলিসি শহর। এবার আমরা তার নামটা শুনি যে জর্জিয়ার টিবলিসি শহরে এক্সপেরিয়েন্স করেছে কিছু একটা। হ্যাঁ, আমি শিবলি কবির। কি করেন আপনি বর্তমানে? আমি স্টুডেন্ট, পাশাপাশি একটা এনজিওতে জব করছি। সো জর্জিয়াতে গিয়েছিলেন, সেটা কোন সালের দিকের ঘটনা? 2011। এটা কি পারপাসে যাওয়া হয়েছে? আমি গিয়েছিলাম স্টুডেন্ট পারপাসে, টিচিং ইউনিভার্সিটির মিমিতে হোটেল ম্যানেজমেন্টের ডিপ্লোমার জন্য। ওকে, তাহলে মানে সেখানকার তো কিছু ঘটনা আছে আপনার, যেটা আমরা শুনেছি ডরটিমের কাছে। সো আমরা এটা দিয়ে শুরু করি। আমরা Why not? Let's begin. আমি গিয়েছিলাম 2011-এ জুনের 4 তারিখে। তো ঘটনাটা হচ্ছে, আমি ফার্স্ট টাইম একটা কলেজের হোটেলে উঠি।
সেখান থেকে আমাকে 2 মাস অ্যাকোমোডেশন ছিল, সেটার পর আমরা একটা বাসা নিয়ে আমি আমার বেশ কয়েকজন ফ্রেন্ড, তো আমরা একটা বাসায় উঠে ওঠা ছিল গরমাগালি এলাকায়। মানে এলাকাটা ছিল পাহাড়ি, আসলে টিবিলিসি শহরটা পুরাটাই হচ্ছে পাহাড়ি অঞ্চল। আর ওইখানকার বাড়িগুলো এরকম যে আমাদের ক্যান্টনমেন্ট গুলো হয়, যেরকম আবাসিক এলাকাগুলো হয় সেরকম, যে যেখানে বাড়ি আছে সেখানে 5টা বিল্ডিং, যেখানে বাড়ি নেই সেখানে একদম ফাঁকা। দ্যাট মিনস হচ্ছে এরকম রেঞ্জটা খুব জি, হালকা হালকা, বসতির, হ্যাঁ। এবং কোথাও কিছু বিল্ডিং আছে কয়েকটা, দেন আবার অনেক ফাঁকা, distance দিয়ে আবার কিছু ফাঁকা। বাড়ি আছে। আর এমনিতেই আপনি রাতের বেলায় হাঁটতে পারবেন না, কারণ হচ্ছে প্রথমত হচ্ছে পাহাড়ি এলাকা, আর দ্বিতীয়ত হচ্ছে যে সন্ধ্যার পরে এমনিতেই বিষয়টা হরর লাগে যে একদম ফাঁকা, একদম ফাঁকা, একদম চতুর্দিকে ফাঁকা, জঙ্গল, হ্যাঁ, আশেপাশে। টেম্পারেচার কেমন থাকে? এভারেজ 8। দ্যাট মিনস প্রচুর Cold, ঠান্ডা। হ্যাঁ, প্রচুর কোল্ড। আর পরে হচ্ছে যে আমার সাথে যে ঘটনা ঘটে সেটা বলি, সেটা হচ্ছে যে আমি আমার ফ্রেন্ডরা একটা বাসা নিই, সেটা হচ্ছিল গারমাগালির একটা 9তলা ফ্ল্যাটে। তখন হচ্ছে যে অনেকেই জব করতো, আমরা স্টুডেন্টই ছিলাম অনেকজন, তার মধ্যে একজন সিনিয়র ভাই ছিল অনেকদিন যাবত এখানে বিজনেস করে আর কি, তার নাম ছিল বাদন, তার বাড়ি ছিল নোয়াখালী। তো বাদন ভাই একদিন তার ওয়াইফের সঙ্গে কথা বলছিল বাইবারে বা স্কাইপিতে, তখন ওনার ওয়াইফের সঙ্গে যখন বাইবারে কথা বলছিল তখন ওনার ওয়াইফ বলল, তোমার পাশে কি কেউ আছে? তো উনি বলছে যে না, আমার পাশে তো কেউ নেই। তারপর ওনার ওয়াইফ এমন ভাবে জোরালো ভাবে বললো যে উনি ফান না, আসলে সিরিয়াসলি বলছে। এরপরে আসলে ঘটনাটা ঘটে আমার সঙ্গে, যে পুরো বাসা ফাঁকা, আমি একা বাসায়। তো ওরা জবে গেছিল, মানে ওই বাসাতে? হ্যাঁ, ওই বাসাতে। ওখানে ওই ফ্যামিলিটাও ছিল, আপনারাও ছিল? না, ওনার ওয়াইফ থাকতো তখন আরেকটা শহরে, আচ্ছা আচ্ছা। স্মরণ করতে পারছি না যে জায়গাটায় ছিল। উনি আমাদের সঙ্গে থাকতো আর কি, উনি একা একটা রুমে থাকতো, আমরা বাকিরা 2টা রুমে থাকতাম। তো উনি ওনার রুমে কথাগুলো বলছিল আর কি। তো পরে যে রাতের বেলায় ঘটনা ঘটে, সবাই জবে গেছে, তো ওই দিন আমার অফ ডে ছিল, আমি আর বাইরে যাইনি, খুব টায়ার্ড ছিলাম। So, বাসায় আপনি একা হ্যাঁ, ছিলেন? বাসায় আমি একা ছিলাম। আমি হচ্ছে যে রাতে ডিনার করে আমি শুয়ে পড়েছি। তো ঘটনা হচ্ছে যে আমি শুয়ে পড়ার পর মনে হচ্ছিল যে কেউ ঘরে আছে এবং কেউ হাঁটছে বা দৌড়ছে বা বসছে, এরকম কিছু। মানে আর কোনো একটা অস্তিত্ব টের হ্যাঁ, পাচ্ছেন? কোনো একটা অস্তিত্ব আমি টের পাচ্ছি। এরপরে হচ্ছে যে আমার পাশে আসছে, এরকম আমি অনুভব করছি। তো আমি ভাবলাম কিছু একটা আছে, বা আমি হয়তো ভাবলাম বিড়াল টিড়াল হাঁটছে বা কিছু একটা হাঁটছে, এরকম হতে পারে। তো আমি লাইট অফ ছিল, লাইট অন করলাম, বাথরুম টাথরুম চেক করলাম, কিছু পেলাম না আর কি, কিছুই না পেয়ে। তো এটা বিল্ডিংটা কয়তলা ছিল? আপনি কোন বিল্ডিংটা floor এ ছিল 11 তলার ছিল, তো আমি ছিলাম 9th ফ্লোরে, 9 তলায় ছিলাম। পুরো 9 তলায় ফাঁকা ছিল? পুরো 9 তলা ফাঁকা না, আমরা তো আসলে কাউকে খুব বেশি দেখতে পেতাম না আর কি, এটাই হচ্ছে বড় কথা, খুব বেশি, খুব নীরব। আর তো ওইখানে- আপনি যে ফ্ল্যাটটাতে ছিলেন এটাতে আমি একা ছিলাম। টোটালটাই ফাঁকা ছিল? হ্যাঁ, টোটালটাই ফাঁকা ছিল। এরপর হচ্ছে যে আমি তখন লাইট জ্বালালাম, তো খুঁজলাম অনেক কিছু, বাট কিছু পেলাম না। তো আমি আবার শুয়ে পড়লাম, কিছুক্ষণ পর আবার এই জিনিসটা হচ্ছে। তখন আসলে আমি কিছুটা ভয় পাই, আমি নিজে একটু এই ব্যাপারে অতটা বিশ্বাসী না। তো আমি একটু, তারপর আমি ভয় পেলাম যে যেহেতু কিছু নেই, আর সেই তো আমি একটা অনুভব করতে পারছি যে কেউ হাঁটছে বা কেউ দৌড়াচ্ছে বা কেউ আমার পাশে বসছে। তো আমি তখন কিছুটা ভয় পাই, লাইট জ্বালালাম, আবার হাত মুখ ধুলাম। তো আমরা যতদূর জানি যে হাতের কাছে যদি লোহা বা আগুন বা আমরা যে ধর্মে বিশ্বাস করি সেই গ্রন্থ বা কোরআন শরীফ, সেটা থাকলে হয়তো পাশে এগুলো অ্যাটাক করে না। তো আমি তখন উজুটুজু করে মাথায় সেন্সে আসলো যে আমি আল্লাহর নাম জপতে থাকলাম। সবসময় বই আসলে যেটা আল্লাহর নাম জপে আসে, তখন আমি কোরআন শরীফ নিলাম, একটু অল্প একটু পড়লাম, পড়ার পর শুয়ে পড়লাম। তার কিছুক্ষণ পর আমি সেটা আবার ফিল করতে পারি যে এখানে এখন বাড়ছে না, এখন আগের থেকে বাড়ছে আর কি, ঘটনাটা বাড়ছে, যে ছুটাছুটিটা একটু বেশি করছে। এখন আমি বের হয়ে যাব যে এখান থেকে, বা আমি কাউকে ডাকবো, এরকম কোনো স্কোপ নেই। আর যারা জব করে তাদের ফোন অবশ্যই বন্ধ থাকে, মানে ওরা যেখানে জব করতো ফোন বন্ধ থাকে। তো আমার পরিচিত কাউকে আমি ফোন দিতে পারছি না, প্রবলেম হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে বাইরে পাশের ফ্ল্যাটে কাউকে ডাকবো, আমি কাউকে চিনি না, তো এখানে কাকে ডাকবো, আমি প্রচন্ড ভয় পাই তখন। পরে আমি ভাইয়ের কাছে শেয়ার করি যে আমি ফার্স্ট টাইম যেটা বলছিলাম, ভাইয়া যেটা ওয়াইফের সঙ্গে কথা বলছিল, তার ওয়াইফের মনে হচ্ছিল পাশে কেউ আছে, বাসায় কেউ আছে। তো উনার সঙ্গে পরে আমি ঘটনাটা শেয়ার করি, তারপর উনি আমার সঙ্গে, আমি বলার পর উনি শেয়ার করে, আমি উনার টাগে বলেছি আর কি, পরের টাগে বলেছি। তো কিছুদিন পর উনি পরের মাসে উনি বাসা ছেড়ে দিয়েছে, আমিও 2 মাস পরে এই বাসা ছেড়ে দিয়েছিলাম। তো আমি ঘরমাগালি থেকে তখন গিয়েছিলাম সারাজেছিলি। তো এই 2 মাস যখন আপনি ছিলেন ওনারা চলে যাওয়ার পর, তখনও কি আর কোন ধরনের কিছু অস্তিত্ব টের পেয়েছেন? তখন আমি খুব বেশি একা থাকতাম না,
ভয় পাওয়ার পর খুব বেশি একা থাকতাম না। আমার অফ ডে থাকলেও আমি কোনো বন্ধুর কাছে থাকতাম না বা ওইখানে স্টে করার চেষ্টা করতাম আর কি, খুব বেশি। আর যখন একা থাকতাম তখন আমি লাইট কখনোই বন্ধ করতাম না, সবসময় জ্বালানো থাকতো। তারপর মানসিকভাবে খুব অস্বস্তিতে ছিলাম, কিছু একটা হয় যদি, কারণ আমি মাঝে মাঝে সেটা অনুভব করতে পারতাম। তারপর হচ্ছে যে আমি আসলে এই বিষয়গুলো আমার ওইখানকার লোকাল একটা ফ্রেন্ড ছিল, একটা মেয়ে ছিল, নাম ছিল এথি। ওর বাড়ি অবশ্য ছিল মস্কোতে, রাশিয়া। ওরা অনেকদিন যাবত এখানে থাকে, তো ওর কাছে শেয়ার করার পর তো ওইখানকার ভাষাটা ছিল জর্জিয়ান বা রাশিয়ান, ওই দুইটা ভাষা ছিল আর কি। তো ইংলিশটা খুব বেশি প্রচলন ছিল না। তারপর ও আমাকে বলছিল যে আসলে এখানে কিছু একটা আছে। আর তাছাড়া সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আমরা যে জায়গাটা আছি ওটার পাশে পাহাড়ি অঞ্চল, তো খুব বেশি নীরব। তো ওইখানে ওর দাদা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ওর থেকে হঠাৎ কেউ যদি একা থাকে বা কোনো সময়ে ওনার দাদার মানে ছায়াটা বা ওর দাদাকে দেখা যায়, এরকম একটা কিছু আছে। এই বাসাগুলো হচ্ছে যে একদম ফাঁকা থাকে। বাসাটা সস্তা পেয়েছিলাম, নিয়েছিলাম। ফার্স্ট টাইম জব ছিল না, বাট ওই এলাকাটা ছিল ঘরমাগালি এলাকাটা ছিল এরকম, বা এখানে হরর কিছু হয়। তারপর আমি যে কোনো কারণে ওইখান থেকে চলে আসি। তার মধ্যে এটা ছিল একটা অন্যতম কারণ আমি এই বাসা চেঞ্জ করার পর 2 মাস পর্যন্ত মনে হচ্ছিল যে ওইটা আমার কাছাকাছি আছে। তখন আমি খুব বেশি মানে নতুন বাসায় গিয়েও হ্যাঁ আমি সেম সমস্যা হচ্ছিল যে আমার কাছে আছে। কেউ তারপর হয়তো অন্যরা ফিল করিনি, বাট আমার কাছে আছে, আমি সেটা ফিল করতে পারছিলাম। এই ছিল পুরোপুরি মানে আপনি ওই ফিলটা থেকে মুক্তি পেতে, হ্যাঁ ওই ফিলটা থেকে মুক্তি পেতে। তারপর আনুষঙ্গিক কিছু ছিল মেয়াদ চলে আসার মধ্যে, যদি আমি 2টা কারণ ধরি, তার মধ্যে ছিল এটা একটা কারণ, এটা ওয়ান অফ দ্য বেস্ট। বাংলাদেশে চলে আসার জন্য মানে চিন্তা করছি যে বাংলাদেশে সে চলে এসছে, মানে অন্যান্য কারণ হয়তো ছিল, কিন্তু অন্যতম একটা প্রধান কারণ ছিল এই ভয়টা, ভয় সবসময় তাকে কিছু একটা তাড়া করছে। ভয় ঠেলে অনেক দূর নিয়ে যেতে পারে মানুষকে। হ্যাঁ, বাট আমি যেটা চিন্তা করছিলাম যে দ্যাট এক্সিস্টেন্স, শেষ পর্যন্ত কি আপনারা ওই এক্সিস্টেন্সটার কোনো কারণ বা অ্যাকচুয়ালি কে ছিল বা কারা ছিল না এইভাবে হয়তো জানতে, মানে আমি টোটালি বলতে পারবো না যে আমি পুরোটা জেনেছি, বাট যে আমার ফ্রেন্ড এতির কথা বললাম, তার কাছ থেকে তার দাদা এখানে আছে বা এই কাছাকাছি হয়তো অ্যাক্সিডেন্ট করেছিল, রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তার মানে এরকম কিছু একটা আছে এখানে। মানে এর আগেও এখানে ঘটেছে অনেক ঘটনা। পাশের রুমমেট ছিল, যে মানে পাশের রুমে ছিল যে বড় ভাই মাধন ভাই, উনি এখান থেকে এই প্রবলেমের কারণে বাসা ছাড়ছে। তারপর এখানে অনেক কি টিকে না। মানে মূলত ঘটনাটা হচ্ছে যে এইখানে আসলে যে জিনিসটা আছে কেউ স্পেসিফিক বলতে পারছে না যে এখানে কারণটা কি, মানে কেন এই ঘটনাটা ঘটছে। বাট কম বেশি অনেকেই, যেটা আমরা বুঝলাম যে অনেকেই এটা টের পেয়েছে, অস্তিত্বটা অনুভব করেছে। অলমোস্ট দ্য সেম থিং হ্যাপেন্ড উইথ দ্যাট পারসন ইন ইউকে। ইউকের যে ইয়াটা ছিল ওখানেও কিন্তু আমরা আলটিমেটলি জানতে পারিনি যে ওই ছবিগুলোর সাথে ওই এক্সিস্টেন্সের কি সম্পর্ক, কেউ বলতে চায়নি। এখানেও অ্যাথি নামের যে মেয়েটা, সেও হয়তো ওভাবে ক্লিয়ারলি অনেক কিছু বলতে পারেনি, বাট সবাই জানে। এবং উনি বলেছেন কমিউনিকেশনটা, যেহেতু ভাঙা ইংলিশে দুজনেই কমিউনিকেশন করেছেন, তো খুব একটা ক্লিয়ার বলা উচিত, খুব একটা ক্লিয়ার বলতে পারি না। আমি এটার সাথে আরেকটা বিষয় শেয়ার করতে চাই যে ওইখানে এতির ফ্রেন্ড ছিল মেহেদিয়া নামের একটা মেয়ে, ওর বাসা মানে পাশাপাশি ছিল, যে ও বলছে যে হ্যাঁ এখানে হরর কিছু হয় বা এখানে কিছু আছে, ওরাও ফিল করে বা ওরাও মানে দেখতে পায়, এরকম আছে কিছু ভয়, মানে ওরাও প্রায় ভয় পায়। বা রাতের বেলায়, স্পেশালি রাতের বেলায় ওদেরকে ঘর থেকে বের হতে দেয় না। ওই জর্জিয়ার মতো এলাকায় যেখানে নাইট মানি, আনন্দ উল্লাস, মানে ইয়ং যারা আছে, নাইট ক্লাব, কনসার্ট, এই সেই অনেক কিছু, কিন্তু স্পেশালি ওরা কখনোই একা বের হতো না, ওদের বাবা বের হতে দিত না। মানে এই ঘটনার কারণে এখানে মানে এরকম কিছু হয়, সেটার জন্য আর কি। সো এই ছিল জর্জিয়ার ঘটনা, জর্জিয়াতে যা আপনি এক্সপেরিয়েন্স করেছেন। সো এবার আমরা বাংলাদেশেই ফিরে আসি, কি বলিস? আই থিংক সো। আমরা এবার বাংলাদেশে ফিরে আসবো। আর বাংলাদেশে আপনার যে এক্সপেরিয়েন্স গুলো হয়েছে সেগুলো কি আপনার নিজের সাথে? হ্যাঁ, আমার নিজের সাথে একটা ঘটনা বলি। কবের ঘটনাটা একটু শুনতে হবে? হচ্ছে 2003 আর কোন জায়গায়? সেটা ছিল আমার নিজের গ্রামের বাড়িতে ছিল। কোথায় এটা? এটা হচ্ছে নেত্রকোনা কেন্দ্র উপজেলার গন্ডা ইউনিয়নের বীরমোহরি, গ্রামের নাম ছিল বীরমোহরি আর কি। আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে আমি তখন ক্লাস 7-এ পড়ি। ওই শুনে আমার নানা মারা যাওয়ার কিছুদিন পরের ঘটনা। তো আমার নানা স্কুলের শিক্ষক ছিলেন, উনি ছোটবেলায় থেকে খুব আল্লাহ ভক্ত বা নামাজি ছিলেন, কখনোই নামাজ মিস করেন নাই। আমাদের বাড়ি আর নানার বাড়ি খুব কাছাকাছি। কেউ ঢিল ছুটতো, ইট ভাঙার পর যে গরুগুলো হয়, আমরা যেগুলো বলি যে সুরকি বলা হয়, মনে হয় যে সুরকি দিয়ে বা মাটির ঢিল ছুটছে, এরকম কিছু। এটা কি আপনার নানা মারা যাওয়ার পর কতদিন পর? মানে 2 মাস পর থেকে শুরু হচ্ছে এরকম ঘটনা।
তখন তো হঠাৎ একদিন 2 দিন তো আমরা ভাবতে থাকি বা সবাই ভাবতে থাকি কেউ একজন হয়তো এর দুষ্টুমি করছে, ছোট বা বড় কেউ এরকম দুষ্টুমি করছে। তো না, আস্তে আস্তে বিষয়টা বাড়ছে। আমরা তখন বিভিন্ন জায়গা থেকে চেক করতে থাকি, পিছন থেকে বেশিরভাগ ঢিলগুলা ছোড়া হতো। আসলে পিছনে ছিল বাঁশঝাড়, তারপর অন্যান্য গাছ ছিল। যে ঢিলটা যদি জঙ্গল ছিল টোটালি জঙ্গল, কে যাবে এর ভেতরে? হ্যাঁ, ভেতরে কে যাবে? জঙ্গল থেকে যদি ঢিল চুড়ে, ঢিলটা কিন্তু টিনের চাল পর্যন্ত আসবে না, কোথাও না কোথাও বাজবে। তাহলে হয় সে বাঁশঝাড়ের উপরে বাঁশে দাঁড়ায় আছে, অথবা গাছে উঠার পর ঢিলগুলা চড়ছে, বা চালের কাছাকাছি অনেক সময় অনেক গাছ থাকে যেগুলা বীজগুলা পরে শব্দ হয়। আসলে এরকমও কিছু না। তো আমরা আস্তে আস্তে যখন বিষয়গুলো বাড়ছে তখন আমরা সবাই সতর্ক হয়ে গেলাম, আর আমরা বিষয়টা খোঁজার চেষ্টা করলাম, বাট কিছু পাচ্ছিলাম না। এমন ঘটনাটা এমন হচ্ছে যে সবাই আমরা তখন সন্ধ্যা হলে আমরা রেডি হয়ে যেতাম যে কখন ঢিল চুরবে আর আমরা কখন দেখতে যাব কে ঢিল চুরছে। আমরা লাইট, অস্ত্রপাতি, মানে স্থানীয় লোকাল যেগুলো থাকে আর কি সবার ঘরে, লাঠি সোটা বা লোহার যে অস্ত্রগুলা সেগুলো নিয়ে থাকতাম। অনেক খোঁজাখুঁজির পরও আমরা পেতাম না। তো আমার সাথে বা আমার সেমিয়ার মামা যে ছিল, ছোট চাচাতো মামা, তারাও যে ফিল করছিল যে তার কাছ থেকে ঢিলটা চুরা হচ্ছে, কেউ তার পাশে দৌড়াচ্ছে, বাট সে দেখতে পাচ্ছে না। ইভেন তখন যে ধারালো কিছু ছিল সে চোখ বন্ধ করে কোপানো শুরু করলো, যে অনেক গাছ কেটে যাচ্ছে কিন্তু এই দৌড়াটা বন্ধ হচ্ছে না, এরকম কিছু আর কি। আরো বেশি কৌতূহল হয়েছিল তখন যে আমার পায়ের কাছে ধরেন একটা ঢিল পড়ছে, বাট ঢিলটা যে পড়ছে কিছু একটা থাকার কথা কিন্তু সেটা নেই। শব্দ পাচ্ছেন? শব্দ পাচ্ছি, হ্যাঁ, কিছু পড়েছে, কিছু নেই, দেখার মতো কিছু নেই। শেষ পর্যন্ত কিছু পথ না পেয়ে, কোনো পথ না পেয়ে, আমরা তখন নানার এক ফ্রেন্ড ছিল, তিনি ছিলেন কারি পাশের গ্রামের, তো ওনাকে আনা হলো। উনি আসার পর ওনাকে সব ঘটনা বলার পর উনি অনেকক্ষণ চুপ থেকে বলছিল যে আসলে উনি তো ছিলেন অত্যন্ত নামাজি লোক, আর ওনার সাথে জিন, আমরা যারা মানে মানুষ এবং জিনে বিশ্বাস করি, তো ওইরকম কিছু একটা ছিল আপনার নানার সাথে, আপনার যিনি মারা গেছেন। এবং এটা প্রায় শোনা যায় যে আমাদের মসজিদে ফজরের নামাজের আগে যদি কেউ যেত তাহলে সে যদি ওখানে নামাজ পড়তো তখন তার সাথে আরো কেউ নামাজ পড়তো, এরকম ঘটনা এভেলেবেল আছে আর কি। আমাদের মসজিদের মুয়াজ্জিনের সাথে এরকম ঘটনা ঘটেছে। আমার নানাও কিছুদিন মুয়াজ্জিনের অনুপস্থিতি বা ইমামের অনুপস্থিতি তিনিও নামাজ পড়াতেন বা নামাজ করতেন, তার সাথে এরকম ঘটনা ঘটেছে। তো যাই হোক, ওইটাই মানে এই কাজটা করছে। যে কারণ হচ্ছে যে নানা যেহেতু খুবই নামাজি ছিলেন বা আল্লাহ ভক্ত ছিলেন, তার ছেলেরা অতটা ওরকম ছিল না, উদাসীন ছিল। তাদেরকে ভয় দেখানোর জন্য ওইগুলো এরকম করছে। তো শেষ পর্যন্ত উনি ধুলো পড়া দেয়, আরো অন্যান্য কিছু কিছু করে, তারপর থেকে সমস্যাটা সলভ হয়ে যায়। এরপরে আর এই প্রবলেম হয়নি। এটা হচ্ছে আপনার বলতে গেলে এক অর্থে আপনার লাইফের প্রথম বলা যায়। এরপর আর কোন ধরনের কোনো কিছু ঘটনা কি আছে? এরপরের ঘটনাটা তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি কিশোরগঞ্জ অল ইন্ডিয়া ইসলাম কলেজে। তো হঠাৎ করে আমার আসলে বাঁশির প্রতি যোগ এসে যায়, বাঁশির সুর, বাঁশির আওয়াজ খুব ভালো লাগতো আমার কাছে। তো আমি নিজেই বাঁশি কিনে টুকটাক বাজানো শুরু করলাম, জাস্ট ফু দিতে পারি এরকম কিছু। তো আমার এক ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড বলা যায় খুব কাছের, সে পড়াশোনা করতো না, বাট সেই গান টান গায়, বাঁশিটা সে বাজায়, সে খুব এটার প্রতি আগ্রহী। তো আমি বেশিরভাগ তখন মানে কলেজ রেখে আমি বাড়ি চলে যেতাম, আমি থাকতাম। মানে আপনার বাঁশি বাজানোটা একটা নেশার মতো হয়ে গেছে? নেশার মতো। বাঁশি বাজানো না, বাঁশি শেখাটা আমাকে শিখতে হবে, যে এত সুন্দর সুর আমাকে শিখতে হবে। তো আমি ওর কাছে যাই, তো বলি যে বন্ধু আমি বাঁশি বাজানো শিখবো। তো ও আমাকে ওয়েলকাম করে, হ্যাঁ ঠিক আছে, 2 বন্ধু একসাথে। তো এখন আমার একজন উস্তাদের প্রয়োজন ছিল। তো অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল আমাদের গ্রামে একজন ভালো উস্তাদ আছে যিনি ভালো বাঁশি বাজায়। তিনি আমাদের গ্রামের বাজারে একটা ছোট তার গ্যারেজ আছে, রিক্সা, সাইকেল এগুলোর গ্যারেজ আছে। তো উনি অনেক ভালো বাঁশি বাজায়। তো ওনার কাছে গেলাম, তো উনি বললো হ্যাঁ তোমরা বাঁশি শিখবা, ভালো কথা, আচ্ছা এসো। তো উনি আমাকে না করে নেই, স্পেশালি গ্রামে না করার মতো না, যেহেতু বলছি আমি। তো উনি যেহেতু দিনের বেলায় খুবই বিজি ছিলেন, আমাদেরকে রাতের বেলায় সময় দিয়েছে যে আমি যখন দোকান বন্ধ করব তখন তোমরা আসো, খাওয়া দাওয়া করে রাতে এসো। তখন আসলে আমরা যাই, তার কাছ থেকে বাঁশি বাজানো, সারেগামা এসব শেখার চেষ্টা করি। তো আমরা তখন আমি বা আমার ফ্রেন্ড দুজন প্রায় বাঁশি বাজাতাম একা। তখন বাঁশি বাজানোর জায়গা পেতাম না। ফার্স্ট টাইম আমরা এরকম সবার সামনে বাঁশি বাজাতে পারি না, কারণ হচ্ছে যে প্রথমত আমরা বাঁশির সুর দিতে পারবো না, এটা একটা আনইজি। হ্যাঁ, অনেকেই না করবে, অনেকে হয়তো হাসি ঠাট্টা করবে, তো কিছুটা লজ্জায়, কিছুটা ভয়ে, বা ফ্যামিলির কেউ জানে কিনা। তো আমরা বেশিরভাগই দূরে চলে যেতাম, চক যেটা বলে ধান যেখানে মারাইবে, হ্যাঁ বিস্তীর্ণ ক্ষেত্রে মানুষজন নাই বললেই ওইখানে যেতাম। তো ওইখানে দেখা যেত যে অনেক সময় অনেক মানে ভয়ের কিছু হতো। আমরা তখন এটা ভাবতাম যে ফাঁকা, এই জন্য হয়তো ভয় পাচ্ছি।
তেমন কিছু হবে না। হঠাৎ করে এরকম একদিন কিছু ফিল করার কারণে ও আমার ফ্রেন্ড একটু ভালো বাঁশি বাজাইতো, আমি টুকটাক পারতাম। তো ও একদিন আমরা যে কোনো একটা কারণে চলে আসি, ভয়েই চলে আসি। আমরা উস্তাদের কাছে বিষয়টা বলি যে আমরা আসলে এখানে একটু ভয় পেয়েছিলাম, তো এই সমস্যা হয়েছে। তারপর উস্তাদ আসলে তখন আমাদের কোনো শর্ত দেয়নি, কিছুদিন পর আমাদের বলছিল 2-3টা শর্ত দিয়ে, তার 3টা শর্ত মানতে হবে। আমি এখন যে মানে যেটা বলবো সেটা হচ্ছে আমার উস্তাদ বা সরি তার নামটাই বলা হয়নি, নগেন চন্দ্র বা আমরা যাকে নগেন্দ্র নামে সবাই চিনি আর কি। তো উনি আমাকে ঘটনাটা বলেছিল যে উনি বলেছিল তখন তিনি দুর্গাপুরে থাকতেন, ওই জায়গাটাও ছিল পাহাড়ি, আমরা সবাই জানি দুর্গাপুর এলাকাটা পাহাড়ি, নেত্রকোনার একটা সাইড। উনি রাতের বেলায় বাঁশি বাজায়, তখন তিনি খুব ভালো বাঁশি বাজায়। তো উনি আর ওনার এক ফ্রেন্ড বা দুলোভাই লাগে সম্পর্কে, তো ফ্রেন্ডের মধ্যে ওনাকে নিয়ে বাঁশি বাজাইতে গেল পাহাড়ের কোন একটা ঢালে। তখন বাঁশি বাজাচ্ছে, তখন মেবি 2টা বা 1.5টা এরকম বাজে। তখন তিনি বাঁশি বাজানো শুরু করলো। তো বাঁশি বাজানোর কিছুক্ষণ পর যে উনি যেটা ফিল করছে যে কিছু একটা এখানে আসছে এবং তার কাছে পাশাপাশি বসছে, এবং তার কাছে যে তার ফ্রেন্ড ছিল সে অলরেডি ঘুমিয়ে গেছে বা তার পাশে শুয়ে পড়ছে এরকম, বাট তার কাছে অন্য একটা অস্তিত্ব আসছে, তৃতীয় পক্ষ কেউ আসছে, অনুভব করছিল এবং সেটা খুব জোরালো ভাবে। এবং তখন তিনি মানে বাঁশি বাজানো বন্ধ করতে চাচ্ছিল বাট পারছে না। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর এখন থেকে প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 12টায়। ডরে আজকে মোট 5 জন রয়েছে আমাদের সাথে, ফাহিম, শিবলি এবং 3 জন বন্ধু মিরাজ, রনি ও স্বপন। ডরের পর্ব চলছে এবং ডরের 72তম পর্ব আপনারা শুনছেন, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আপনারা আবারও শোনা শুরু করলেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর এখন থেকে প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 12টায়। ডর শুনছেন আরজে কিবরিয়ার সাথে, সঙ্গে আছে অন দ্য স্পট থেকে সুমন ও রেহান এবং সাউন্ডে কাজ করেছেন লোবান। ডরে আজকে মোট 5 জন রয়েছে আমাদের সাথে, ফাহিম, শিবলি এবং 3 জন বন্ধু মিরাজ, রনি ও স্বপন। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর সবসময় যে জিনিসটি মেনে চলে সেটি হলো ভয় উপভোগ করবার জন্য, ভয়ের অনুভূতি নিজের মধ্যে নিয়ে আসার জন্য। পরিবেশ খুবই 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 গুরুত্বপূর্ণ। ডর আপনি শুনবেন মূলত নির্জন কোনো জায়গায়, সেটা হতে পারে আপনার রুম যেখানে অন্য কেউ থাকবে না, কিংবা কাছের কোনো বন্ধুটি। পারলে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন রেডিওর এবং হালকা করে আপনার ঘরের জানালাটা খোলা রাখুন। শুনতে থাকুন প্রিয় অনুষ্ঠান ডর এবং ডুবে যেতে থাকুন গল্পের একেবারে গভীরে। ফিরছি আবারও ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। দুলোভাই লাগে সম্পর্কে, তো ফ্রেন্ডের মধ্যে ওনাকে নিয়ে বাঁশি বাজাইতে গেল পাহাড়ের কোন একটা ঢালে। বাঁশি বাজাচ্ছে, তখন মেবি 2টা এরকম বাজে। তখন তিনি বাঁশি বাজানো শুরু করলো। তো কিছুক্ষণ পর কিছু একটা এখানে আসছে এবং তার কাছে পাশাপাশি বসছে, এবং তার কাছে যে তার ফ্রেন্ড ছিল সে অলরেডি ঘুমিয়ে গেছে, শুয়ে পড়ছে এরকম, বাট তার কাছে অন্য একটা অস্তিত্ব আসছে, তৃতীয় পক্ষ কেউ আসছে, অনুভব করছিল এবং সেটা খুব জোরালো ভাবে। তখন তিনি মানে বাঁশি বাজানো বন্ধ করতে চাচ্ছিল বাট পারছে না। তো ওনার এই সেন্সটা ছিল যে আমি বাঁশিটা বাজানো বন্ধ করা উচিত, কিন্তু উনি পারছে না। তখন তিনি কিভাবে যে বাঁশি বাজাচ্ছে সে নিজেও জানে না, দম কিভাবে নিচ্ছে সেটা সে বলতে পারবে না, এরকম হয়েছিল। তো 3টার পরে আজানের কাছাকাছি সময়ে যখন আজান পড়লো, কিছুটা আলো আসছে, এরকম সময়ে সে বুঝতে পারলো যে তার সেন্স ফিরে আসছে। তখন যে আরেকটা সেন্স কাজ করছিল মাঝখানে, যে তাকে কেউ, তার কাছে কেউ বসে আছে, তাকে কেউ মানে জোর করছে তোমাকে বাঁশি বাজাতে হবে, মানে ফিল করছে সে বাঁশি মানে ছাড়তে পারছে না, হাতটা নামাতে পারছে না, এটা সে ফিল করছিল। তখন আজানের সময় সে সেটা বুঝতে পারলো যে আমি এখন বাঁশি ছাড়তে পারি, এবং অটোমেটিক সেটা তার কাছ থেকে চলে যায়। দ্যাট মিন্স হচ্ছে ঠিক এই সময়টা পর্যন্ত মানে কেউ তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে, হ্যাঁ তার ইচ্ছার বিরুদ্ধে তিনি ভালোবাসি বাজাতো, কিন্তু এভাবে এতক্ষণ একটানা বাঁশি বাজানো এটা সম্ভব না। তার যে সত্যগুলো ছিল তার মধ্যে একটা ছিল যে তোমরা রাতে বাঁশি বাজাবে না। তো এরপরেও আমরা বাঁশি বাজানো টুকটাক শুরু করি।
আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যে আমরা একটা জায়গায় বাঁশি বাজাইতে যাই রাতের বেলায়, তখন আমি আমার ফ্রেন্ড এরকম আবার ওই যে আগের জায়গাতে গিয়েছিলাম, ওই জায়গাটা একদম ফাঁকা, ধরেন এক পাশে 3 কিলো আর এক পাশে 3 কিলো, মাঝখানে আমি, এরকম জায়গায় মানে আমরা তখন বেশি আগ্রহ ছিল, তখন আমরা ওইখানেও এরকম একটা কিছু ফিল করি। ও বাঁশি বাজাচ্ছিল, ও একবার বাজাচ্ছে আমি একবার বাজাচ্ছি, বাট কিছুক্ষণ পরে এটা আমরা ফিল করি, তখন আমরা ভয়ে চলে আসি। কি ফিল করেন যে কেউ একজন আসছে এমন একটা জায়গা যেখানে প্রাণী বলতে সাপ, ব্যাঙ এগুলো ছাড়া থাকার কোনো কথা না, কুকুর বিড়াল এগুলো থাকার কথা না। মানে আপনি যেটা বলতে যাচ্ছেন, আপনারা এমন একটা জায়গায় আছেন যেখানে আপনারা মানুষ বলতে দুজন মানুষ, বাকি হয়তো কীট পতঙ্গ এগুলো থাকতে পারে, কিন্তু বড় ধরনের প্রাণী কোনো থাকার কথা না, স্পেশালি ধরেন কুকুর মানুষের মতোই কিছু থাকার কথা না। হ্যাঁ, এই মুহূর্তে আমার আরেকটা কথা মনে পড়ছে যে এটা আমাদের পরের ঘটনাটা, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। তো ওইখানে যে আমরা যে জায়গাটা বাসি, তার থেকে কিছুটা ধরেন 100 গজ একটা লোক মারা যায়। অনেকেই যায় রাত্রে মাছ মারতে যায় এই শুকনা মৌসুম, স্পেশালি এই টাইমটাই। কৃষি কর্মকর্তা আছে আমাদের গ্রামেরই, তো উনি গিয়েছিল ভোরবেলায়, ফজরের নামাজ পড়ে উনি গিয়েছিল, সেখানে তিনি ইনজুর্ড হয়। ওনাকে কেউ মারেনি বা উনি যে আচার খেয়ে পড়ে গেছে এরকমও না। মানে আপনি বলতে চাচ্ছেন যে টোটালি কোনো স্ট্রাগলিং না না, কোন রকমের কোনো তার এরকম কোনো স্যাম্বলই নেই, জবরদস্তি কোনো কিছু নেই, বাট ওনার একটা পাশ স্তব্ধ হয়ে যায় আর কি, যে উনি নাড়াচড়া করতে পারে না, অবশ হয়ে যায়, যেটা প্যারালাইজড হয়ে যাওয়া। তো উনি অনেক চিকিৎসা করার পর, অনেক বড় বড় হাসপাতালে চিকিৎসা করার পর ওটা সুস্থ হয়নি, সে পর্যন্ত কবিরাজের মাধ্যমে তিনি সুস্থ হয়েছেন, এখনো তিনি আছেন। আমি একটা জিনিস এখানে বলতে চাই যে উনি প্যারালাইজড হয়েছে, এমন হতে পারে যে ওখানে হয়তো উনি হঠাৎ করে স্ট্রোক করেছে, যেটার কারণে। হ্যাঁ, এটা হতে পারে, বাট এর আগে যেহেতু একজনে কোনো কিছু দেখেছে ওখানে, হ্যাঁ ওনাকে একটা বাতাস বা এরকম কিছু একটা ছুঁয়ে যায়, এবং এর আগে ঘটেছিল আমাদের সঙ্গে আর কি, আমরা বাসাবাড়িতে যেতাম, তখন আমরা কিছু একটা ফিল করছিলাম, আমরা সেখান থেকে চলে আসি। আপনারা কি তখন ওখান থেকে চলে আসেন? হ্যাঁ, আমরা চলে আসি। ওকে, আপনাদের সঙ্গে তো আমাদের সঙ্গে আর ঘটেনি, কারণ আমরা অত দূর পর্যন্ত যাইনি। ঘটনা হচ্ছে কি, এই বাঁশি বাজানো নিয়ে আসলে গ্রামের মধ্যে একটা ভীতি আছে। আমিও দেখেছি, আমি মানে আমাদের গ্রামে দেখতাম যে যখন খুব গভীর রাতে কেউ যখন বাঁশি বাজাতো, বাসা বাড়ি থেকে পাড়া থেকে মানুষজন মানে বকাবকি করতো যে বাঁশি বাজিও না, তো রাতের বেলা বাঁশি বাজানো। ইনফ্যাক্ট ইট হ্যাপেন্ড টু মাই ড্যাড অলসো। আমার বাবাও খুব ভালো বাঁশি বাজাতে পারতো একটা সময়, হার্টের প্রবলেম হওয়ার পরে আর পারেন না তিনি, বাট তারও কেন যেন এই ইচ্ছেটা খুব হতো যে গ্রামে যখন সে থাকতো রাতের বেলা 12টা 1টার দিকে হয়তো বা বের হয়ে গাছের নিচে বসে বাঁশি বাজাতো। তার কথা অনুযায়ী একটা পর্যায়ের পরে আধা ঘন্টা 1 ঘন্টা কন্টিনিউয়াস বাঁশি বাজানোর পরে যারা এই ধরনের প্র্যাকটিস গুলো করে তারা কিন্তু একটু হারিয়ে যায়। সো ওই লস্ট অবস্থায় সে প্রায় টের পেত যে সামথিং ইজ হ্যাপেনিং, চোখ খুললে আমি একটা ভয় পাবো। এরকম একটা সিচুয়েশন থেকে আস্তে আস্তে করে বাঁশিটা যে কমিয়ে নিয়ে আসা, সেটারও নাকি আলাদা ট্যাকটিস আছে যে কিভাবে বাঁশিটা বন্ধ করতে হবে। হুট করে বন্ধ করলে অনেক রকম ঝামেলা হতে পারে। যেহেতু এটা ক্লিয়ার না, এটা নিয়ে আর কিছু বলবো। হ্যাঁ, কিছু কিছু ঘটনা গ্রামে আমি শুনেছি বা জানি যতটুকু, যে বাঁশি বাজালে বাঁশির যে সুরটা আছে শুধু মানুষকেই যে আকর্ষণ করে তা না, মানুষের বাইরে অন্যান্য কিছুকে না প্রবল ভাবে আকর্ষণ করে। হতেই পারে দোষ, এমন কিন্তু অনেক ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড, যেটা হয়তো আমরা শুনতে পাই না কিন্তু কিছু পশু পাখি শুনতে পায়। আবার এমনও এক ধরনের কিছু থাকতে পারে যারা ওই ফ্রিকোয়েন্সি সাউন্ডটাকে খুব অ্যাট্রাকটিভ ভাবে এবং এটা তাদেরকে টানে, তাই না? সেই জন্যই রাতের বেলা এবং বিশেষ করে খুব ভর দুপুর বেলা বাঁশি বাজানোটাকে বলা হয়। রাইট। তো আমরা আসলে জানি না এটার পেছনে প্রকৃত কারণটা কি, ওই জন্যই আমি এটা নিয়ে ওভাবে কিছু বলছি না, বিকজ কোনো লজিক আমি খুঁজে পাইনি, বাট দেয়ার ইজ সামথিং। সো এই ছিল শিবলি ভাই আপনার টোটাল এক্সপেরিয়েন্স ছিল আমার। ওয়েল, থ্যাংক ইউ শিবলি ভাই। আশা করি আপনার সাথে এরকম আর কিছু ঘটবে না, বাট যদি ঘটে তাহলে ডট টিম ইজ দেয়ার টু হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। ওকে, 2 দেশের গল্পই শোনা হয়ে গেল, দুবাই তারপর জর্জিয়া। সো 2 কন্টিনেন্ট আসলেই তো, এবং জর্জিয়ার গল্পই প্রথম পেলাম। রাইট। এবং আমার বিশেষ করে রাশিয়া সম্পর্কে এবং ওই রিজনটা সম্পর্কে অনেক কিউরিওসিটি আছে। তো সেটা না সবারই তো, আমারও কেন জানি মনে হয় কি সামথিং ইজ হিডেন, ওদের অনেক কিছু আমরা জানি না। ওভাবে এটা হচ্ছে মানে আমরা পত্রপত্রিকা বলি বা যেভাবেই বলি, ওই দেশগুলোর সাথে আমাদের কানেকশনটা খুব একটা নাই, এবং ভাষার ডিফারেন্সটা অনেক বেশি, এই কারণে রাশিয়ান অনেক কিছুই খুব বেশি মিস্ট্রিয়াস মনে হয় আমার কাছে। ওকে, যাই হোক, 2টো ঘটনা তো শোনা হয়েই গেল এবং প্রথমবারের মতো আমরা জর্জিয়ার ঘটনাও শুনলাম একটা। তো অনেক ধন্যবাদ দুজনকেই। তো এখানে কিন্তু শেষ নয়, সবাই আবার মনে করবেন না ডর শেষ হয়ে গেছে। এমনিতেই গত পর্বে অনেকেই একটু ভরকে গেছিল যে 12টার সময় শুরু হয়েছে। আমি দেখলাম ফেসবুকে অনেকেই নক করেছে, আজকে কি ডর নাই, হবে না, কি ভেবেছে ডর হয়নি, কিন্তু ডর হয়েছে একটু বেশি রাতে। এখন থেকে ঠিক 12টার সময় শুরু হবে ডর। সো কথা না বলে রেন চলে যাই, এবার তো একটা
বড়সড় গ্রুপ আছে আমাদের সাথে। রাইট, এই বড় গ্রুপের গল্পটার জন্য অনেকক্ষণ ধরেই ওয়েট করছি। আসলে 3 জন বন্ধু রয়েছে এই মুহূর্তে এবং তারা আজকে আমাদের এই জার্নিতে যোগ দিয়েছে। তারাও তাদের কিছু ঘটনা আছে যেটা শেয়ার করতে চায়। তো চল রেয়ান, এক এক করে তাদের পরিচয় জানি এবং তাদের ঘটনাগুলো। 3 জন মিলে এরা কি কি করে সব একসাথে জেনে নিই। জি ভাই, আমার নাম হচ্ছে মিরাজ খান পলাশ। আমি আসছি মিরপুর 12 নম্বর ক্যান্টনমেন্ট থেকে। 12 নম্বর ক্যান্টনমেন্ট থেকে। ওকে, আপনি? এস এম রনি, আমি আসছি মিরপুর ক্যান্টনমেন্ট থেকে। ওকে, আর আপনি? জি ভাই, আমি স্বপন, আমার বাসা হলো মিরপুর কালশিতে। ওকে, মানে আপনারা 3 জনে কি ফ্রেন্ড? জি ভাই। একই ইউনিভার্সিটিতে যাওয়া আসা করেন? হ্যাঁ ভাই, একই ইউনিভার্সিটিতে যাওয়া আসা করি। দ্যাটস গ্রেট। আপনাদের যে বয়স এখন, এই বয়সে সচরাচর রক্তটা একটু গরম থাকে, সবকিছুর প্রতি একটা কিউরিওসিটি থাকে যে কোন জিনিসটা কেন হলো ইত্যাদি জানার একটা চরম ইচ্ছা। তো সেই ইচ্ছা থেকে প্রথমে এই ঘটনাগুলো ঘটার আগে, যেটা একটু আগে বলছিলাম, আপনারা হয়তো বা বিশ্বাসই করতেন না যে এরকম কিছু থাকতে পারে। তো বিশ্বাস করার পরে কি এই ধরনের জিনিসের প্রতি ভয়টা বেড়েছে নাকি কিউরিওসিটি? আসলে ভাই এই জিনিসটা পরে আমার এখন আর মোটেও ইচ্ছা নেই যে এই জিনিসগুলো আর দ্বিতীয়বার দেখার, বা আমার এখন ভিতর ভয়টা বাইরে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। সত্য কথা বলার জন্য। আরো যদি একটু মানে বাংলা ভাষায় বলি, মানে খায়েশ মিটে গেছে। হ্যাঁ ভাই, খায়েশ মিটে গেছে একদম। ওকে, আসলে আচ্ছা, তাহলে কিভাবে আপনার মানে খায়েশটা জাগলোই কিভাবে আর মিটলোই কিভাবে? এগুলোর প্রতি আগে কখনো বিলিভ করতাম না, যেহেতু ভাই চোখে কখনো দেখি নেই, তো ভাই বিলিভ করার কোনো প্রশ্নই ওঠে না। তো ভাই প্রচুর ইন্টারেস্টেড ছিলাম এই ব্যাপারগুলোর প্রতি, যে মানুষ এরকম বলে বিভিন্ন রকমের ঘটনা, তো নিজে একদিন একটু ফেস করব, এই জিনিসগুলো একটু চোখে দেখবো, না জানি দেখতে কিরকম হয়। তবে ওই জিনিসটিকে আসলে মূলত যে ঘুরতে গেছিলাম, তো ঘুরতে যাওয়ার পরে গেছি তো এমনি মজা করতে, তো ওইখানে যাওয়ার পরে বললাম যে তোদের এদিকে হন্টেড প্লেস আছে কিনা। তো ভাই ও আমাকে হন্টেড প্লেসে ঠিকই নিয়ে গেছে, কিন্তু ভাই আমার লাইফের সাথে যে আসলে ভাই হন্টেড হয়ে যাবে জিনিসটা, সেটা আসলে ভাই আমরা আচ্ছা, আমরা একটু ঘটনাটা বিস্তারিত শুনি, কি বলিস দোস্ত? হ্যাঁ অবশ্যই। আমরা 5 জন বন্ধু, আমি, রনি, চঞ্চল, আলামিন আর স্বপন। আচ্ছা, তার মাঝে আমরা 5 জনের মধ্য থেকে আপনারা 3 জন এখানে আছেন, উপস্থিত আছি। আচ্ছা, মানে আমাদের ইয়ার ফাইনালটা শেষ করে বেড়াতে গেলাম রনিদের দেশের বাড়ি বরিশাল। আচ্ছা, রনি, দ্যাট মিন্স আপনি হচ্ছেন রনি। ওকে, রনির আমাকে যেটা বললো যে ভাই চলেন, আপনাদের এদিকে তো সুন্দর সুন্দর নদী টদী আছে, তো একটু ঘুরে ফিরে আসি। তো ভাই যেহেতু আমি লক্ষ্মীপুরের মানুষ, সচরাচর নদী টদী ওরকম ভাবে ভালোভাবে দেখা হয় না, তো বললাম ঠিক আছে চল যা দেখি। তো কতক্ষণ ঘোরা টোরার পরে 2 দিন পর আমি রনিরে বলতেছি যে আচ্ছা রনি, তোদের এদিকে কোনো হন্টেড প্লেস আছে কিনা। হন্টেড প্লেসের মূল রহস্যটা ছিল এরকম যে ফ্রেন্ড সার্কেল একসাথে মানে কোন এক জায়গায় বেড়াতে গেলে একজন একজনকে ভয় দেখানো, তো এই ব্যাপারগুলোই ছিল। তো আমাদের মধ্যে চঞ্চল যে ছেলেটা, ও হচ্ছে ভাই খুবই ভীতু, ও এই প্যারানর্মাল জিনিসগুলোর ভাই খুবই ভয় পেতো। তো আমাদের একটা প্ল্যান ছিল যে ওরা ওইখানে মূলত ওকে নিয়ে একটা ভয় দেখানো, একটা মজা করা। তো ভাই গেলাম, রনিরে বললাম যে আচ্ছা কোন জায়গায় আছে হন্টেড প্লেস। তো বলতেছে যে আমার মামার শ্বশুর বাড়ির ওই জায়গায় বাকেরগঞ্জ, আর গ্রামের নামটা হচ্ছে ভাইয়া উত্তমপুর। ওকে, তো বললো যে ঠিক আছে চলো যাই তাহলে। তো আমাদের প্ল্যান হয়ে গেল, রেডি হয়ে গেল যে ঠিক আছে তাহলে আমরা পরের দিন বাকেরগঞ্জের ওইখানে চলে যাব। তো ভাই মূলত যে জিনিসটাকে মানে কেন্দ্র করে ঘটনা, সেটা হচ্ছে ভাই বাকেরগঞ্জ পরিত্যক্ত মহসিন কলেজ। আচ্ছা, ওটার পিছনে ভাই আবার একটা হিন্দুদের বহুত পুরানো একটা মঠ আছে। আমরা 5 ফ্রেন্ড সবাই মিলে 3টার দিকে আমরা রওনা করলাম। তো আমাদের স্পটে যে পৌঁছাইতে 5টা 5:30 এরকম বাজে যায়। চাটা খাওয়ার পর সন্ধ্যা 6টা এরকম বাজবে। তো আমরা হাঁটতেছি চলে আসলাম মহসিন কলেজের প্রায় সামনাসামনি। হঠাৎ একটা বৃদ্ধ লোকের সাথে আমাদের দেখা। আশেপাশে ভাইয়া কোনো মানুষই ছিল না তেমন কোনো সন্ধ্যার টাইম। তো বৃদ্ধ লোকটা আমাদেরকে যে জিনিসটা বললো, তোমরা এখানে কি করো, তোমরা কই থাকো। রনির মামার শ্বশুরবাড়ির পরিচয়টা দিলাম যে আমরা এই বাড়ির মধ্যে বেড়াইতে আসছি। উনি বললো আমাদেরকে যে জিনিসটা যে তোমরা এখান থেকে চলে যাও, এখানে সন্ধ্যার পর আর থাকা নিষেধ। তো আমরা বললাম যে কেন, কি সমস্যা আঙ্কেল কোনো? মানে আমাদেরকে আর কিছু বললো না। আশেপাশে কোনো কি বাড়ি ঘর ছিল? না ভাই, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। টোটাল স্পেসটা হচ্ছে ভাই ধান খেত আর ধান খেত। বুড়া মানুষ কি না কি কয়ে গেছে, এর লেগে তো মাথা গরম করে লাভ আছে। চল আমরা 5 জন আছি, কি আর হইবো আমাদের সাথে। আর আমরা আমাদের মতো করে ঘুরতেছি। মহসিন কলেজের সামনে একদম ওভারটেক করে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। তো সন্ধ্যা 7:30 কি 8টা বাজে গেছে এরকম। তো এখন ভাই ব্যাকপাস করবো না সামনে। তো রনি বললো যে ভাই সামনে রাস্তা দিয়ে যাই, এখান দিয়ে শর্টকাট। তো এখান দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর আমরা যে জিনিসটা নোটিস করলাম, একটা বাচ্চা ছেলে আমাদের থেকে প্রায় 8 কি 10 হাত দূরত্ব হবে, রাস্তার পাশে ভাই দাঁড়ানো, সে প্রস্তাব করতেছে এরকম একটা সিচুয়েশনের মতো। তো আমরা ভাবলাম কি রে, আশেপাশে কোনো বাড়ি ঘরও কিছুই নাই, এই বাচ্চা ছেলে এখানে কই থেকে আসলো। আমরা শহরের ছেলেরা এরকম থাকি না, গ্রাম অঞ্চলে হইতেই পারে এরকম। তবে এই জিনিসটা অতটুকু মাথার মধ্যে না ঢুকা, জাস্ট রনি আর আমি একটু সাহস করে একটু সামনের দিকে আগে বাচ্চা ছেলেটা ডাক দিলাম যে এই বাবু এইদিকে আসো। তবে আমরা তাকে যে ডাকতেছি, মানে তার কোনো রেসপন্সই নেই, সে তার মতো সে দাঁড়াই আছে। তো ভাই জাস্ট এতটুকু দেখলাম যে মানে জিনিসটা আমরা যখন সামনে আগাইতেছি, আমাদের সামনে ভ্যানিশ হয়ে গেল।
আমাদের সামনে ভাই একদম পুরো ভ্যানিশ বাচ্চাটা বাচ্চাটা। আশেপাশে কোনো জঙ্গল বা এই ধরনের কিছু? আশেপাশে শুধু ভাই ধান ক্ষেত এবং জঙ্গল, বাড়ি চোখের সামনে বাচ্চাটা নেই, বাচ্চাটা নেই। তো ভাই মোটামুটি ভয় পাইছি এখন যে কিরে আমাদের সামনে বাচ্চা ছেলেটা ভ্যানিশ হয়ে গেল। এখন ভাবলাম যেটা যে চঞ্চল তো ব্যাপারটা জানানো যাবো না, ও যদি এখানে যদি সেন্সলেস হয়ে যায় বা অন্য কোনো কিছু হয়ে যায় তাহলে পরে তো ভাই ঝামেলায় পড়ে যাবো। এই ব্যাপারটা দেখেছেন শুধু আপনি আর রনি? আমি আর রনি দেখছি। তো বলতেছি যে তাড়াতাড়ি চল এখানে আর বেশিক্ষণ থাকা যাবো না, আমরা তাড়াতাড়ি চলে যাই। মানে দ্রুত পদগতিতে সামনের দিকে আগে চলে যাচ্ছি। তো কিছুক্ষণ পর ভাই যে জিনিসটা নোটিস করলাম, ধান ক্ষেতের মধ্যে একটা গরু। তো ভাই এত বড় গরু মানে সচরাচর ভাই আমি চোখেই দেখিনি, মানে খুব রাগান্বিত ভাবে আমাদের দিকে মানে হুঙ্কার করতেছে। তো এখন আমরা একটু ভয় পেয়েছি। তো চঞ্চলের ব্যাপারটা দেখছে যে গরু, তো বলতেছে কিরে দোস্ত এত রাইতে এখানের মধ্যে গরু? তো বললাম যে আশেপাশে মানুষ হয়তো বা গরু নিতে হয়তো বা ভুলে গেছে, এরকম কিছু হইব। তো আর ওইদিকে পাত্তা না দিয়ে আমরা স্বপনে বললাম যে স্বপনে কাজ কর, তুই আর একটু অনুমান মানসিকতা রাখ। তো স্বপন আমারে বললো যে কেন, কোন সমস্যা? এত কিছু তো জিজ্ঞেস করে লাভ নেই, পরে বলবো না। জাস্ট ভাই গরুটা আমাদের দিকে দৌড়ায় আসতেছে, আমাদেরকে ভাই গুতা দিবে এরকম ভাব। আমরা তো ভাই পুরো ভয় পেয়ে গেছি, জাস্ট ভাই গরুটা নাই। তো চঞ্চল আমারে বললো কি কিছুক্ষণ আগে এর মধ্যে গরু দেখলাম, এখন গরু গেল কই? গরুটা আপনাদের দিকে এগিয়ে আসছে, আপনারা দৌড় দেননি কেন? ভাই আমরা তখন মানে ভয়ে আছি, ডিস্টেন্স ছিল যে ভাই গুতা দিবে কি দিবে না, মানে ওরকম না, আমাদের দিকে ভাই দৌড়ে আসতেছে। তাছাড়া আমরা এখন যে দৌড় যে দিব, আমি তো রাস্তাঘাটও চিনি না, একমাত্র শুধু রাস্তাঘাট তো শুধুমাত্র রনি চিনে। তো থাকতে হলে ভাই একসাথেই থাকতে হবে। গরুটা ভাই জাস্ট চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। চঞ্চল জিজ্ঞেস করলো কি এখানে তো গরু ছিল, গরু গেল কই? তো আমি বললাম যে দোস্ত মনে হয় ওইদিকে মনে চলে গেছে, এরকম কিছু হইব, তুই তোর কাজ কর। তো চঞ্চল আর ওইদিকে আর পাত্তা দিল না। আমরা হাঁটতেছি, তো একটু দ্রুত গতিতে হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে এমন একটা জায়গার মধ্যে ভাই চলে আসছি, আশেপাশে মোটামুটি একটা জঙ্গলের মতো পরিবেশ। ডাইনে মনে হচ্ছে ভাই হালকা জঙ্গল, বামে একটু ঘন। আমাদের ডাইনে যে জঙ্গলটা, এখানে ভাই আমরা কোনো কিছু দেখতে পাইতেছি না, খুব নর্মাল। আর বাম পাশের যে জঙ্গলটা, এখানে মনে হইতেছে ভাই ঝড় হইতেছে, ঝড়ের মতো মানে ভাই গাছপালা সব ভেঙে চুরে হ্যাঁ। তো এখন তো ভাই 5 জনই ভয় পাওয়া শুরু করছে। তো চঞ্চল বলতেছে যে দোস্ত তোরা মনে হয় আমার কাছ থেকে কিছু একটা লুকাইতেছস। আচ্ছা। তো বলতেছি দোস্ত এত কিছু তুই জিজ্ঞেস করিস না, যত তাড়াতাড়ি এখান থেকে যাইতে পারবো ততই বাঁচবো। তো আমি আর রনিরে বলতেছি উচিত একটা শিক্ষা হয়েছে, তো ভাই তাড়াতাড়ি করে এখান থেকে যাইতেছি। কিছু দূর যাওয়ার পর যে জিনিসটা ভাই নোটিস করলাম, আমাদের সামনে সেই বাচ্চা ছেলেটা যারা আমরা পিছনে ফালায় রেখে আসছি, যে আমাদের চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে গেছে। সে কি আপনাদের দিকে তাকিয়ে আছে? আমাদের দিকে তাকিয়ে আছে খুবই রাগান্বিত ভাবে ভাই। তার চোখগুলো মনে হইতেছে ভাই আগুনের মতো জল করে জ্বলতেছে। 5 জনই দেখছি ভাই। রনি আপনিও দেখেছেন? স্বপন আপনিও দেখেছেন? মানে এতটুকু বলছে ছেলেটা যে তোদেরকে যাইতে বলছি তোরা যাস নাই কেন। ওই বুড়ো লোকটা যেটা বলে গেছিল, ছেলেটার এরকম একটা বৃদ্ধ লোকের মতো ভয়েস, যেটা কিন্তু কিছুক্ষণ আগে শুনছি, সেই জিনিসটা ভাই আমরা এখন আবার শুনতেছি। এই জিনিসটা তো এখন তো ভাই আমরা ধরে ফেলাইছি যে ওই হয়তো বা আমাদেরকে ফার্স্টে বইলা গেছিল যে তোমরা এখান থেকে চলে যাও। তবে আমরা জিনিসটা উপেক্ষা করে মানে আমরা ভাই সামনে গেছি। যে ছেলেটা আমাদের জায়গাটার যে এরকম কিছু ব্যাপার আছে, রনি এটা আপনি আগে জানতেন না? জি ভাই, হাজি মহাসিন কলেজে ওইখানে আমি শুনছি যতটুকু আমার মামার শালকের কাছ থেকে বলছে যে এই কলেজে নাকি একটা মেয়ের সাথে রেপ করা হয়েছে। তো মেয়েটা এখানে আত্মহত্যা করে, গলায় ফাঁস দেয়। আর পরে আরেকটা কাহিনী হয়েছিল যে একটা বাচ্চা ছেলে মানে টয়লেটের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে, পচা গলিত অবস্থা। আচ্ছা। তো ভাই বাচ্চা ছেলেটা জাস্ট এতটুকু বললো যে তোদেরকে যাইতে বলছি তোরা যাস নাই কেন, আজকে তো তোরা আর বাঁচবি না। এবং ভয়েসটা হচ্ছে সেই বৃদ্ধ লোকের ভয়েসটা। এখন যেটা ভাবতেছি যে ছেলেটা আমাদের সামনে দাঁড়ানো, আমরা কি এখন ওকে কি ক্রস করে কি যাইতে পারবো নাকি ব্যাক পাস করবো? ব্যাক পাস করে আমরা সেই যদি আগের রাস্তাটা দিয়ে এখন আমরা যদি বাড়িতে যাই, তাহলে ভাই আমাদের বাড়িতে যাই পৌঁছাইতে ভাই 1টা কি রাত 2টা বাজে যাবে। আচ্ছা। যেটা ভাই আরো ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে। তো একটু সাহস করে বলতেছি যে যাই যা সুরা টুরা পারিস তাড়াতাড়ি করে পড়। আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু ভাই পড়ছি। আল্লাহর উপরে যেহেতু বিশ্বাস আছে, কোনো জিনিসই আর কোনো সমস্যা করতে পারবে না, যেহেতু ভাই আল্লাহ ইজ দি গ্রেটেস্ট অফ অল। আমরা সামনের দিকে আগান শুরু করছি, মানে বাচ্চার দিকেই আগাইতাছি, যে যা হবে হবে। তো বাচ্চাটা ভাই আমাদের চোখের সামনে থেকে আবার অদৃশ্য হয়ে যায়, কোনো কিছু নাই। তো এখন ভাই মানে মোটামুটি প্রিপারেশন নিচ্ছি যে এখন একটা দৌড় দিব। সামনে হয়তো বা কোনো বাড়িঘর পাইলেও পাইতে পারি, হয়তো বা এখানে যে আশ্রয় নিলেও নিতে পারি, এরকম। তবে জাস্ট একটা জিনিস দেখলাম যে বড় একটা আগুনের গোলা টাইপের আমাদের দিকেই আসতেছে। সামনে থেকে না ভাই, পিছন দিক থেকে। আচ্ছা। তো এই জিনিসটা দেখার পর বলতেছি যাই যত দ্রুত পারস দৌড় দে। 5 জন একসাথে দৌড় দিলাম। তো দৌড়াইতে বাড়ি পেয়েছি ওইখানে যে হঠাৎ। তো ওইটার ভিতরে আমরা ঢুকে গেছি, আর স্বপন আর চঞ্চল ওরা ভাই এখানের মধ্যে উস্টা খায় পড়া যায়
হ্যাঁ, বাড়ির গেটে কি উঠানে ভাই। আচ্ছা আচ্ছা। এখন যদি ওকে যদি তুলতে যাই তা আমাদের দিদি তো এখন ভাই ভয় লাগতেছে। তো পরে ওদেরকে এসে হয়তো আমরা উদ্ধার করলেও করতে পারবো, আগে তো ভাই নিজের জানটা তো আগে ভাই বাঁচাতে হবে। তো ওদেরকে ওই জায়গার মধ্যে ফালাই বা আমরা তিনজন দৌড় দিয়ে চলে যাই। তো যা বাড়ির মানুষকে ডাকাডাকি করি যে আমাদেরকে একটু বাঁচান, আমরা এরকম এই সময়টাতে স্বপন আপনি পড়ে গিয়েছিলেন ওখানে, রাইট? আপনার অবস্থানটা কি ছিল তখন? তখন ভাই মানে আমি আর চঞ্চল মানে দৌড়াইতে যাই উস্টাকা পুরাই যাই। তো মানে এমন হঠাৎ করে মানে একটা দেখলাম যে কালো আফসার মতো ছায়া আমাদের সামনে আসতেছে। আচ্ছা। তো এটা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ভাই, আমি সেন্সলেস হয়ে যাই। চঞ্চলের কথা আমি বলতে পারলাম না। তো আমি নিজে অনুভব করতেছি যে কিছু একটা টানতেছে আমাদেরকে। ওই টান অবস্থায় আমি সেন্সলেস হয়ে যাই, আর কিছু আমার মনে নেই। তো সকালে উঠে দেখি যে আমি এক তাল গাছের নিচে, শুধু আমি একা ওই এলাকাতেই। ওই এলাকাতে আমি তাল গাছের নিচে মানে পড়ে আছি। ওকে, আপনাকে কেউ কি খুঁজে পেয়েছে? সকালবেলা সবাই খোঁজাখুঁজি করে, যখন জ্ঞান আসে আমার তখন আমি আমার বিছানায় দেখতে পাই নিজেকে। আচ্ছা, তো এবারে আবারও আসি পলাশের কাছে। তো ভাই আমরা গেলাম যে আমাদের এরকম এরকম বিপদ হয়েছে, আমাদেরকে একটু বাঁচান। তো তারা ভাবছে হয়তো আমরা কোনো চোর ডাকাতি টাইপের কিছু। তো তারা বাইর হয় লাঠি সোটা নিয়ে আমাদেরকে মানে মারার জন্য। তো পরে আমরা আমাদের পরিচয় দিলাম যে দেখেন আমরা এরকম এরকম একটা বিপদের সম্মুখীন হয়েছি, তো আমাদেরকে একটু বাঁচান। তো রনির মামা আর ওইখানে একজন নেতা, ওনাকে সবাই চিনে কম বেশি। তো আচ্ছা তাহলে তোমরা ওদের বাড়িতে বেড়াইতে আসছো, তো এটা আগে বলবা না, মানে ওনাদের বাসার দিকে নিয়ে যেতেছে। তো বলতেছি যে আমাদের সাথে তার 2টা লোক আছে, তো আমাদেরকে যদি একটু যদি হেল্প করতেন তাহলে খুব ভালো হইতো। তো ওনার সহকারে আমরা হারিকেন টারিকেন নিয়ে যে খুঁজতে বের হই। তো স্বপনরে আমরা রাতে আর খুঁজে আর পাই নাই। স্বপনকে পাইছি আমরা সকালবেলা, যেখানে তারা পড়ে গিয়েছিল ওখানে নাই। ওখানে নাই। আর কিছু দূরে ভাই একটা পুকুর ছিল, পুকুরের ওইখান থেকে ভাই আমরা চঞ্চলকে পাইছি। নিচের দিক পুকুরের দিক ছিল, আর উপরের দিক ভাই মানে কিনারে ছিল এরকম, মানে কোমরের অংশ থেকে পুকুরের নিচে ছিল, মানে ভেজা ছিল। জি ভাই। আচ্ছা। এন্ড হি ওয়াজ সেন্সলেস। হ্যাঁ ভাই, সে জ্ঞান হারানো অবস্থায় ছিল। তো তা মানে তাকে নিয়ে আসলাম বাসায়, তার জ্ঞান আনার ভাই অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তো ভাই আমরা বললাম যে এখন আমরা কিভাবে বাসায় যাবো? তো বলতেছে এত রাইতে তো যাওয়া তো সম্ভব না, তোমরা এখানে থাকো, তোমার মামার ফোন নাম্বারটা দাও। ওর মামার কাছে ফোন দেওয়া হইলো। ফোন দেওয়ার পর বলতেছে যে এরকম এরকম আমরা বিপদের সম্মুখীন হয়েছি, তো সকালবেলা এসে আমাদেরকে নিয়ে যায়। আর স্বপনরে পাইছিলাম যে ভাই সকালবেলায় বইটা বলতেছি আপনারা আমাদের সাথে আরেকটা লোক আছে, একটু যদি খুঁজতেন তাহলে আমরা তো আশেপাশে তো চিনি না। পরে খবর পাই যে কেউ একজন এসে খবর দিছে ওনাদের বাড়ির পিছন দিকে, ওইদিকে একটু জঙ্গল টাইপ, যে ওইখানের মধ্যে কেউ একজন পইড়া আছে। তো আমরা সন্দেহ করছি যে স্বপনই হবে, যেহেতু চঞ্চলরে আমরা অন্য কোথাও পাইছি। তো পরে যে দেখলাম যে ভাই স্বপন এখানের মধ্যে পইড়া আছে। এই ছিল ভাই ঘটনা। আর স্বপনের ওই সময়টা সম্বন্ধে কোন রকম কোন রিকালেকশন নেই যে কোথায় ছিলেন বা কিভাবে ছিলেন বা কার সাথে ছিলেন? তখন ফিল করছিলেন যে কিছু একটা আমাদের টানতেছে আফসা ছায়ার মতো। আচ্ছা, রনি ভাই আপনি যে এই ঘটনাটা বললেন যে ওখানে একটা সুইসাইডাল ব্যাপার ছিল, প্লাস একটা ছেলের, ওই ছেলেটার ব্যাপারে কি কিছু জানা গেছে যে ওই ছেলেটার লাশটা কোথায় ছিল? ছেলেটার ব্যাপারে কিছু জানা যায় নাই, বাট আমি অল্পই জানছি যে ছেলেটা নাকি ওইখানে মৃত অবস্থায় পাওয়া গেছে টয়লেটে। ছেলেটার ফেস চেনা যায় নাই, আর শরীরের মানে মাংস গলিত অবস্থায় ছিল। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 4 মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হলো আবারও। আমরা ফিরবো ঠিক 4 মিনিট পরে। যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, ডর শুনছেন আপনি হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ফিরছি ঠিক 4 মিনিট পর। ডর। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 4 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ডরে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সুমন ও রেহান রয়েছে অন দ্য স্পট থেকে, এবং লোবান রয়েছে সাউন্ডে। ডরে আজকে মোট 5 জন রয়েছে আমাদের সাথে, ফাহিম, শিবলি এবং 3 জন বন্ধু, মিরাজ, রনি ও স্বপন। এদের মতো নিজের জীবনের অধিক ঘটনাগুলো বলবেন, লাখো মানুষের সাথে শেয়ার করবেন। আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি, ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আবারও গল্পে ফিরছি ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতির প্রয়োজন হয়েছিল। ডর।
অল্পই জানছি যে ছেলেটা নাকি ওইখানে মৃত অবস্থায় পাওয়া গেছে বাথরুমে টয়লেটে। তো ছেলেটার ফেস চেনা যায় নাই, আর শরীরের মাংস গলিত অবস্থায় ছিল। মানে এই আশেপাশের কোন এলাকা থেকে এই ছেলে মিসিং হয়েছে কিনা, কার সন্তান মারা গেছে এরকম কোনো কিছু জানা যায় না? মানে ছেলেটার পরিচয় আর আইডেন্টিফাই করা যায়নি। জি ভাই। আসলে একটা জিনিস কি সুমন, আমি দেখলাম যে এই প্যারানর্মাল ব্যাপারগুলোর মধ্যে যখনই বাচ্চা ইনভলভ হয় তখন ব্যাপারগুলো খুব ভয়ঙ্কর দাঁড়িয়ে যায়। ইনোসেন্ট ব্যাপারটাকে সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে, তখন মনে হয় মানুষকে একটু ধাক্কা বেশি দেয়। রাইট, সেটাই হচ্ছে কারণ বাচ্চা তো আসলে সাধারণত আমরা ইনোসেন্ট হিসেবেই কল্পনা করে থাকি। তো এখান থেকে যদি অ্যাবনর্মাল কিছু একটা বের হয়ে যায়, এটা আসলে সবার চিন্তাটাকে একদম মানে উলটপালট করে দেয়। তো রনি ভাই, আপনার সাথে কি এরকম কোনো ঘটনা কখনো ঘটেছে? জি ভাই, আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। তো আমাদের এখানে, আমি থাকি মিরপুর ক্যান্টনমেন্টে, তো আমাদের কোয়ার্টারের সামনে পার্ক আছে, একটা ছোটখাটো পার্ক আর কি। তো ওই পার্কে আমি ঠিক 2012 সালের রোজার 3 দিন আগে এখানে আমি বসে বসে গান শুনছি। কয়টা দিকে ওটা? রাতে 7টা 7:30। আচ্ছা। পিছন থেকে দেখছি একটা বাচ্চা দৌড় দিছে, বাচ্চা দৌড় দিয়ে দোলনায় বসছে। না তাকে আমি সামনে গান শুনতে শুনতে দোলনার শব্দ পাচ্ছি, তো পাওয়ার পর বাচ্চাটা দৌড় দিছে। 3বার সেম কাহিনী দেখছি। তো লাস্টবার যেটা ওই একই সময় আপনি 3বার এই ঘটনাটা ঘটেছে? 3বার, মানে 3বারই আমি। বাচ্চাটা দৌড়ে যাচ্ছে কোথায়? বাচ্চাটা যাচ্ছে আম গাছের নিচে। তো ওই পাশটা পুরোটা অন্ধকার আর জঙ্গল, পিছন সাইডে পুকুর। তো এইদিকে বাচ্চাটা ওই পুকুরের দিকে বারবার জঙ্গলের দিকে যাচ্ছে, আবারও ফিরে আসছে। প্রায় 3বার এরকম ঘটনা ঘটছে। সর্বশেষ আমি যেটা দেখলাম যে বাচ্চা নেমে যে ওইদিকে গেল, রানিং দোলনা থেকে নেমে গেলে তো জিনিসটা বোঝা যায় যে রানিং অবস্থায় দোলনাটা হঠাৎ করে কিভাবে স্টপ হয়ে যায়। আমি বাচ্চাটাকে দেখিনি, দোলনাটা ফাঁকা, দোলনাটা স্টপ। রানিং দোলনা থেকে কেউ নেমে গেলে দোলনাটা কিন্তু নড়াচড়া করে, একটা দুলুনি থাকে, বাট সেটা ধারে কাছেও নেই, দোলনাটা একদম স্থির। জি, দোলনাটা যদি কেউ মানে স্টপ করে যদি নামে, ওখানে কিন্তু দুলুনি খুব একটা বেশি পাবি না, কিন্তু মানে আপনি একদম কোন ধরনের মুভমেন্ট দেখতে পাননি না। কতক্ষণ ডিস্টেন্স ছিল যে আপনি হঠাৎ করে যে পেছনে তাকালেন? আমি সাথে সাথে যখন শব্দ পাইনি পিছনে তাকাইছি। ওকে, মানে আপনি কন্টিনিউয়াসলি দোলনার একটা শব্দ পাচ্ছিলেন, যখন শব্দটা বন্ধ হয় আপনি পিছনে তাকান। রাইট, তার মানে হচ্ছে ডিস্টেন্স কিন্তু খুব বেশি সময় ছিল না, সে মুহূর্তের মধ্যে এটা দেখতে পেয়েছে। বাট সুমন দোষ, এখানে আরেকটা ব্যাপার আছে। আমি কিন্তু একটু কনফিউজ যে উনি আসলে সাথে সাথে তাকিয়েছিলেন কিনা, কারণ আপনি কিন্তু গান শুনছিলেন হেডফোনে। না, হেডফোনে না, লাউড স্পিকারে দেওয়া ছিল। লাউড স্পিকারে তো কমানো ছাড়া বাইরের কেউ কথা বললে এটা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো দোলনাটাও আমি শুনছি। শোনার পর 30-35 সেকেন্ড হবে। এই ডিফারেন্সের ভিতরে কিভাবে এটা ঘটলো, তো এইটা নিয়ে ভাই আমি মোটামুটি ভয় পেয়েছি। তারপর আমি সামনে থেকে গান শুনতেছি নিজের মতো। তো পলাশ পিছন দিয়া, মানে ওদের বাসাটা হচ্ছে পশ্চিম পাশের, মানে যেই পুকুরটার অপোজিটে। তো ওইখান দিয়ে হালকা বাগানের মতো আছে। ওদের এই জায়গা দিয়ে শর্টকাট আসা যায় ওইখানে। আর আমাদের ওইখানে 2টা ক্যান্টিন ছিল, একটা এমএস ক্যান্টিন আর একটা 37D ক্যান্টিন। তো ও আসছে, আইসা আমার সাথে বসে অনেকক্ষণ গল্প টল্প করলাম দুইজন। ও আমার কাঁধে হাত দিয়া থাপ্পড়ের মতো মেরে বললো যে আই তুই এইখানে বসে আসিস কেন? পরে আমি বললাম এই একা একা গান শুনতেছি। কয় আচ্ছা বাসায় চলে যা, এখানে থাকিস না এতক্ষণ। তুমি কই যাও? আমি পুরি আনতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে যাও। আমি বাসার দিকে হাঁটতে হাঁটতে আবার সামনে ক্যান্টিন দিকে আসলাম, দেখি কারা আছে ফ্রেন্ড সার্কেলের। তো যা দেখলাম পলাশ ওই জায়গাটায় বসা। তো বসার পর আমি ওর সাথে অনেকটা তর্কাতর্কি করেছি। আমারে তো এখন চিনবি না, এখন তো ওদেরকে পাইছিস, তুই এমএস ক্যান্টিনে যাস না, আর 37 ক্যান্টিনে এসে তুই বসছিস। পরেরটা ভাইয়া ওর কাছ থেকে শোনেন যা করছি। ওকে, তো পলাশ ভাই ঘটনাটা আসলে কি ছিল? আমি তো ক্যান্টিনের মধ্যেই বসে আড্ডা মারতেছি, তো হঠাৎ করে কোত্থেকে আসলো আইসা তো ভাই আমার উপরে রাগারাগি শুরু করছে যে তুমি এতক্ষণ আমার সাথে বসা ছিলা আর আমারে বলতেছো তুমি পুরি আনতে যাইবা। তা আমি বললাম যে কি আজে বাজে কথা বলতেছো, এখন কি মাই খাবি নাকি? আচ্ছা। তো রনি আমার যেটা বললো যে মিথ্যা কথা বললো কেন, তুমি তো আমার সাথেই বসা ছিলা। তা আমি বলতাছি সন্ধ্যার থেকে আমি ক্যান্টিনের মধ্যে আমি বসা, আমার মুখের কথা তোর যদি বিশ্বাস যদি না হয় এই যে ওনাদেরকে জিগা। আর কিছু বললো না, ও হঠাৎ করে চেয়ারের মধ্যে বসে কি জানি হিসাব জানি মিলাইতেছে। ওর সাথে কোনো কিছু এরকম ঘটছে যে ভাই ওটা তখন আমি কিছুই বুঝতে পারিনি। আচ্ছা, রনিকে একটু জিজ্ঞেস করতে চাই, ওই সময় আপনার সাথে যে পলাশের গল্প হয়েছিল, যে পলাশ আপনার কাছে এসেছিল আর কি, সেই পলাশের সাথে আপনার কি নিয়ে কথা হয়েছিল? পলাশের এক গার্লফ্রেন্ডের কাহিনী আর কি, আমি মানে ও শেয়ার করছে আমার সাথে। তো কি হয়েছে এই বিষয়, ওই বিষয়গুলোকে আপনি পলাশের সাথে পরে আলোচনা করছেন? পলাশের সাথে এই বিষয়ের কোনো আমি আলোচনা করছি, কিন্তু ওইটার সাথে এটা কোনোই মিল ছিল না। ও যেই মেয়ের কথা বলছে ওই মেয়েকে পলাশ নাকি চিনি না। মাই গুডনেস। তারপরে ও আবার আসলো, মানে ও একটু দূরে বসা ছিল, তো এখান থেকে আবার আমাদের কাছে আসলো। আচ্ছা। ও আবার আমাকে বললো যে সত্যি করে বলতো যে তুই একটু আগে আমার সাথে ছিলি কিনা। আমি বলতেছি ভাই দেখ এখন মজা করার টাইম নেই, আমি বিকাল থেকে আমি এখানের মধ্যে বসা। তো এই জিনিসটা জাস্ট ভাই বলতে দেরি ও ভাই মানে সেন্সলেস অবস্থা পড়ে গেছে মাটিতে। তো ভাই আমরা একটু
আতঙ্কিত হয়ে যায় যে ওর কি হলো হঠাৎ থেকে কই থেকে আসলো, এবার ওর বাসায় ওকে নিয়ে যায়। ওর আম্মু আয়াতুল কুরসি সূরা ইয়াসিন এগুলো পাঠ করে ওরে ফুটু দেওয়ার পরে তবে একটু জ্ঞান ফিরে আসে। এবার জিজ্ঞেস করি যে তুই সমস্যাটা কি হয়েছে, তো পরেও আসলে স্টোরিটা আমাদের কাছে শেয়ার করে টোটাল ব্যাপারটা। হ্যাঁ ভাই, যে ও যখন শেয়ার করছে তখন আমরা অনেকেই ভাবছি যে ব্যাপারটা হয়তো আমাদেরকে ভয় দেখানোর জন্য এরকম কোনো কিছু। তো জিনিসটা ভাই কি ট্রু না ফলস সেটা যাচাই করার জন্যই বর্তমানে যে দোলনাটা যে জায়গাতে আছে ওইখানে আগে ভাই একটা তেঁতুল গাছ ছিল। ওইখানে আগে ভাই মানে জনবসতি ছিল, এটা সেনাবাহিনী কর্তৃক উচ্ছেদ করা হয়। তো ওইখানের মধ্যে যারা স্থানীয় ছিল আমার বেশ কিছু ছোট ভাই, তো ওদের কাছ থেকে জিজ্ঞাসা করি যে তোদের এই দিকে কি কোনো কি সমস্যা ছিল, তো রনি তো এরকম ভয় পেয়েছে। তো ও আমাকে যেটা বলতেছে রনি কি কোনো বাচ্চা ছেলেরে দেখছে, তো এই জিনিসটা শুনে আমি সাথে সাথে একটু অবাক হয়ে গেলাম। কি রনি তো ঘটনাটা ঘটলো গতকালকে, মানে দুজনের সাথে এখনো কিন্তু ভাই কোনো কনফারেন্স হয় নাই যে একজন আরেকজনের বলবে। ও আমাকে যেটা বললো যে বাচ্চার কাহিনী, তখন তবে আমি জিনিসটা ধরে নিছি যে এটা রনির সাথে যেটা হয়েছে এটা কনফার্ম, এটা সত্যি, কারণ আরো একজন আগে থেকেই জানে। হ্যাঁ ভাই। আচ্ছা আমাকে একটু বলেন তো এই জায়গাটার মধ্যে আগে কি কোনো ধরনের কোনো কিছু ঘটনা কি আছে, মানে হঠাৎ করে এই জায়গাটার মধ্যে বা তেঁতুল গাছ আছে বলেই যে একটা বাচ্চা দেখা যাবে, বা তেঁতুল গাছ মানেই তো আর অস্বাভাবিক কিছু না? ভাই আসলে হচ্ছে কি এটা রহস্যটা আসলে আমরা উদ্ঘাটন করতে পারিনি, কারণ এখানে মধ্যে যারা ছিল আমার ছোট ভাইরা ওইখানের মধ্যে থাকতো, ওদের দাদারাই মানে বসতি করে আসতেছিল, যে ওদের সাথে এরকম কোনো কিছু শেয়ার করে নেই যে ওদের কাছ থেকে আমরা জানতে পারবো। ওই বাচ্চাটাকে কি কেউ আগে কখনো দেখেওনি? আগে দেখছি ভাইয়া, অনেকেই দেখছে। আচ্ছা, অনেকেই এই ঘটনাটা ঘটেছে অনেকের সাথে। ওকে, হয়তোবা এই ধরনের মানে কিছু একটা হয়তো বা ছিল, তা না হলে তো হঠাৎ করে এখানেই কেন বাচ্চাটা সেটাই আসতে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যাকে জিজ্ঞেস করতে গেছে সে কিন্তু না জেনেই প্রশ্ন করেছে যে কোনো বাচ্চা দেখেছে কিনা। রাইট, দ্যাট মিন্স এটা ইউজ টু ওনারা কাউন্ট। তারপরে ভাইয়ান আমি নাকি আম্মু বলছে প্রায় রাতি নাকি আমি ঘুমের মধ্যে বলে উঠি, কিরে পলাশ তুই মিথ্যা কথা বললি, কাজটা ঠিক করস নাই। তো ভাইয়া 2 দিন শুনছে, শোনার পর আম্মুকে ডাক দিয়ে নিয়ে এসে বলে দেখো রনি কি বলে এগুলা। পরে আম্মু এই জন্য আমার অনেক হুজুর কবিরাজের কাছে নিয়ে যায়, বন্ধক শরীর বান্ধা খেতো, এইটা শরীর বাইদা ফেলায় আমার। একটা জিনিস আমি এখানে একটু বলতে চাই রেহান, আমার মনে হয় কি এইসব বিষয়ে আমাদের অভিভাবক যারা আছেন অল্প কিছুতেই মানে ছোটখাটো জিনিসকে হয়তো বা একটু বড় ভাবে দেখার চেষ্টা করে। আমি আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি যে আমি যখন কলেজে হোস্টেলে থাকতাম তখন হোস্টেলটা একটা গ্রামের মধ্যে ছিল। তো এই হোস্টেলটার সামনেই একটা ওই কিছু আমবাগান ছিল আর কি, কবরস্থান ছিল একজন ফকিরের, তো তার অনেক মুরিদও ছিল। তো একদিন রাতের বেলা 1টা-1:30টার দিকে আমরা কয়েকজন ফ্রেন্ড বের হয়েছিলাম অন্য একটা ফ্রেন্ডের এখানে যাবো রাতের বেলা। তো আসার পথে মানে হঠাৎ করে এই আমবাগানটা যখনই ক্রস করবো আই ডোন্ট নো মানে কেমন জানি একটা ফিল হয়ে গেল। হঠাৎ করে কেউ কারো প্রতি কোনো কথা নাই, আমরা 3জন না 4জন ছিলাম, হঠাৎ করেই আমরা এখানে এসে মানে সবাই আমরা ফিল করতেছিলাম একটা কি যেন একটা অদ্ভুত রকমের একটা কেমন জানি অনুভূতি, দৌড়। আচ্ছা, পরবর্তীতে আমরা সাহস করে ভাবলাম আরো একটু আসি, আসলে কেন আমরা এখানে হঠাৎ করে এমন ফিলিংসটা হলো। যখন দূর থেকে ওই জায়গাটার দিকে তাকালাম সত্যিকার অর্থে কি আর সাহস হয় নাই ওই জায়গাটার মধ্যে, যা হয়েছে আর দরকার নাই, আর ওই সাহস হয় নাই। বুঝতে পারছি। আমি জাস্ট এমনিতেই কথায় কথায় আমার মায়ের সঙ্গে বিষয়টা শেয়ার করেছিলাম, কিন্তু আমার মা মনে হচ্ছে যে আমার চেয়ে বেশি ভয় পেয়ে গেছে। আচ্ছা, যখন কবিরাজকে এনে বলা হয়, আমি বসে আছি কবিরাজের সামনে, তখন কবিরাজ খুব গম্ভীর মনোযোগ দিয়ে আমাকে দেখলে ওইটাই আমি ভয় পাচ্ছিলাম। ওই দিন রাতে যেই ভয় পাই না, কবিরাজের চোখ দেখে হচ্ছে ভয় পেয়েছি। পরে বলতেছে যে ওর একটা বাতাস লেগেছে, এটা দূর করার জন্য কিছু তাবিজ কবজ দিয়েছিল, আমি কিচ্ছু করিনি। আচ্ছা, এবং এটা আমার কোনো ধরনের কোনো প্রবলেমও করে না, আমি জাস্ট শেয়ার করার জন্য বলেছিলাম। বরঞ্চ কবিরাজ দেখায় এগুলো বলে আমার ভেতরে আরো ভয়টা ঢুকে যাচ্ছিল আর কি। আচ্ছা আচ্ছা, এর আগ পর্যন্ত কিন্তু আমার ওইভাবে ভয় যে কিছু একটা মনে হয়নি, মানে সাধারণ জিনিসটা এত বড় করে ফেলছে। যাই হোক, স্বপন ভাই অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছেন, আপনার সাথে কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে যে আমাদের সাথে শেয়ার করা যায়? জি ভাই, ঘটনা আছে, মানে এটা আমার সাথে ঘটে নাই, বাট যার সাথে ঘটছে উনি আমাদের বাসার সামনের বাসায় থাকতো। আচ্ছা, মানে মধ্যবয়স্ক মহিলা। তো ঘটনা ছিল এরকম যে আমি যেখানে থাকি মিরপুর কালশিতে। আচ্ছা, কালশি অনেকের কাছে পরিচিত কি জন্য, ওটা একটা কবরস্থান আছে, কালশি কবরস্থান বললে অনেক ওটা চিনে। আচ্ছা আচ্ছা, তো বাড়িটা মানে যেরকম ছিল যে গলি একটা, মানে গলিটা একসাথে 2 কি 3 জন লোক একসাথে হাঁটা যায়, মানে বেশি বড় না, ছোট গলি ছিল। একটা দিক ছিল পশ্চিম দিক আর একটা দিক ছিল পূর্ব দিক। তো পূর্ব দিক ছিল আমাদের কালশি কবরস্থান, মানে আমাদের বাসা থেকে জাস্ট 2 কি 3 মিনিট হাইটা গেলে কবরস্থানটা। আচ্ছা আচ্ছা, আর পশ্চিম দিকে ছিল আমাদের এলাকার ঈদগাহ মাঠ।
তো যার সাথে ঘটনা ঘটছে উনি আমাদের সামনের বাসায় থাকতো। তো উনি প্রায় মানে স্মোক করতো, স্মোকিং করতো। মধ্যরাতে উঠে দরজার সামনে বসে হেলান দিয়ে মানে স্মোক করতো। তো একদিন এরকম উনি স্মোক করতেছে, তো হঠাৎ করে সে লক্ষ্য করলো যে পূর্ব দিকের গলির পূর্ব দিক থেকে একটা লোক তার দিকে এগিয়ে আসতেছে। মানে তখনও সে ভাবতে পারে না যে তার সাথে কি ঘটতেছে। সে উনার মতোই স্মোক করতেছে। তো সেই লোকটা যখন তাকে অতিক্রম করবে এমন সময় উনি জিজ্ঞেস করলো লোকটাকে যে মানে আঞ্চলিক ভাষা ওনাদের, কি গো এত রাইতে কই থেকে আইলা? তো এটা শোনার সাথে সাথে এই লোকটা থমকে দাঁড়ায়। তো উনার দিকে ফিরে যখন উনি দেখে ওটা মানে এমন অবস্থা ছিল ওই লোকটার যে মুখ থেকে বুক পর্যন্ত শুধু রক্ত, গায়ে ছিল শুধু সাদা জামা, পুরো টোটাল রক্তে মাখা, মানে চোখ লাল টকটকে জল জল করছে। আচ্ছা। তো উনি তো জিজ্ঞেস করলো যে এত রাতে কোথায় আসলে? তো উনি উত্তর দিছে যে দেখোস না খাই আসছি, আজকে শুধু তোর হাতে আগুন ছিল দেখে বাইচাই গেলি, নাইলে তোরে আমি ছাড়তাম না। এটা শোনার সাথে সাথে উনি তো মানে কি বলবো, কোনো মতে শুধু দৌড়ে উঠে দরজাটা ভিতরে গিয়েই দরজা লাগিয়ে ওখানেই সেন্সলেস হয়ে যায়। পরে ডাক্তার কবিরাজ দেখায় ওনারে, সকালে মানে জ্ঞান ছিল না, 1 সপ্তাহের মতো ওনার মানে গায়ে জ্বর ছিল, অনেক অসুস্থ ছিল। তো এই ছিল শুনবে আমার ঘটনা। কি বলবো যে হুট করে কল্পনা করা যায় বাসার সামনে দাঁড়ায় কেউ সিগারেট খাচ্ছে, ওখান থেকে হঠাৎ করে এই ধরনের অভিজ্ঞতা হয়ে যেতে পারে। আসলে কখন কি হয় নোবডি নোস। 3 বন্ধুরই দেখছি যে বিভিন্ন ধরনের কোনো না কোনো এক্সপেরিয়েন্স আছে। তো আর কোনো ধরনের এক্সপেরিয়েন্স ফ্রেন্ডের টিচারের কাছ থেকে ভাই কালেক্ট করে স্টোরি মানে শুনেছেন আপনারা? মানে আপনার ফ্রেন্ডের টিচারের সাথে ঘটেছে নাকি সে বলেছে? তার সাথে ঘটাবে। আচ্ছা আচ্ছা, দেন লেটস হিয়ার ইট, শুনি। একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে রাহাত। তো ও একটা টিচারের কাছে পড়ে। টিচার আমাকে যেটা বললো, টিচার হওয়ার আগে মানে এই পেশায় আসার আগে উনি ব্ল্যাক ম্যাজিকের প্রতি অনেক ইন্টারেস্টেড ছিল। তো উনি এরকম ব্ল্যাক ম্যাজিক করতে, এরকম একজনের শিষ্য হিসাবে আর কি উনি ওইখানের মধ্যে কাজ করতে যায়। আচ্ছা। যে উনি একদিন বলে যে ওস্তাদ অনেকদিন তো হইলো, এবার আমাকে একটু শিখান যে মূলত কিভাবে ব্ল্যাক ম্যাজিকটা করে। তো বলতেছে তোরে তো শিখাইতে পারি, কিন্তু যে জিনিসগুলো লাগবে সেগুলো কি তুই আইনা দিতে পারবি? যদি তুই আইনা দিতে পারিস তাহলে তোরে শিখাইতে পারি। তো বলতেছে হ্যাঁ বলেন ওস্তাদ কি কি লাগবে। তো বললো শ্মশান থেকে 100 বছরের বেশি বাঁচছে, আগুনে পোড়ায় না, যাকে মাটি চাপা দেওয়া হয়, তার মাথার একটা খুলি লাগবে। শ্মশানে গিয়ে তো মাটি চাপা দেওয়ার তো কথা না। মানে জিনিসটা হচ্ছে কি ভাই, অনেক হিন্দু ধর্মের মধ্যেই অনেকে আছে যে ভাই মানে বৃদ্ধ হয়ে গেলে ওদেরকে আগুনে পোড়ায় না, মানে তার ইচ্ছে অনুযায়ী তাকে মাটি চাপা দেওয়া হয়। হিন্দু ধর্মে বিভিন্ন যেই গোত্র রয়েছে, কিছু কিছু আছে যে হয়তোবা তারা মাটি চাপা দেওয়া হয়। খুব বেশি বাচ্চা যারা নির্দিষ্ট এইজের বেশি না গেলে ওদেরকে তখন দাহ করা হয় না, তাদেরকে মাটি চাপা দেয়। তো ওনাকে যে জিনিসটা আনতে বলা হলো, তো উনি বলতেছে ঠিক আছে আমি এটা নিয়ে আসবো। যে কিছুদিন আগে একটা বৃদ্ধ লোককে, যিনি 100 বছরের বেশি বাচ্চা ছিল, তো ওনাকে মাটি চাপা দেওয়া হয়। তো উনি প্ল্যান করলো যে এবার ওই বৃদ্ধ লোকের মাথার খুলিটা উনি নিয়ে আসবে, যেটা তার ওস্তাদ চেয়েছে। হ্যাঁ। তো উনি গেল, তো রাতের দিকে যা উনি শ্মশানের ভিতরে ঢুকলো এবং ওইখান থেকে সুন্দরভাবেই সে মাথার খুলিটা মানে মাটি খুঁজা মাথার খুলিটা সে কালেক্ট করলো। তো করার পর কোথায় মাটি চাপা দিয়েছে উনি কিভাবে জানলেন? তো উনি আগে থেকে ওইখানে কনফার্ম হয়ে আসছে। পরবর্তীতে মাথার খুলিটা উনি কিভাবে কালেক্ট করলো? এটা তো তাহলে কেটে ইয়ে করে মানে যখন মানে লাশগুলা যখন পচা যায়, জয়েন্ট গুলা কিন্তু থাকে না, এটা সম্পূর্ণ আলাদা আলাদা। সেটা পচার জন্য তো একটা নির্দিষ্ট সময় দরকার নিশ্চয়ই। মানে ওই সময় পরেই উনি গেছে কালেক্ট করার পর উনি যে জিনিসটা লক্ষ্য করলো যে একটা কুকুর ওনাকে জিনিসটা নিতে দিতেছে না। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আপনি শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। যারা ডর শুনছেন, বিশেষ করে ঢাকার বাইরে শান্ত একটা পরিবেশে, শীতের রাত, বিশেষ করে যারা রেসিপি মেইনটেইন করে শুনছেন ডরের, তাদের জন্য ডর অন্যরকম একটা অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে, এটা আমরা নিশ্চিত করেই বলতে পারি। ডর রাতের গভীরে পৌঁছে গেছি আমরা। 4 মিনিট পর ডরের শেষ ভাগে আমন্ত্রণ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমার টিমকে স্পেশালি থ্যাঙ্কস। অন দ্য স্পট থেকে সুমন ও রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান। আর আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, ফাহিম, শিবলি এবং 3 জন বন্ধু মিরাজ, রনি ও স্বপন। ডরের পর্ব চলছে হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, আগামী সপ্তাহে যদি এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করতে চান, ফোন করবেন আমাদেরকে। ফোন নম্বরটি হচ্ছে 09613892 892। আবার বলছি 096138
892-892 ডর। একটা কুকুর ওনাকে জিনিসটা নিতে দিতেছে না, ওনার প্রতি প্রচন্ড মানে আক্রমণাত্মক ভাবে ঘেউ ঘেউ করতেছে এরকম। তো ওনার ওস্তাদ একটা জিনিস বলছিল যে মোটেও ভয় পাওয়া যাবে না, যদি ভয় পায় তাহলেই সব শেষ, সাহস করে যদি নিয়ে যদি আসতে পারে তাহলে উনি রাজা। তো উনি ওনার ওস্তাদের কথাটা মতো মানে কুকুরটাকে খেয়াল না করে উনি আবার হাঁটতেছে। তো উনি যেই জিনিসটা নোটিস করতেছে যে কুকুরটা ওনার যাইতেই দিতেছে না, ওনার দিকে প্রচন্ড পরিমাণ আক্রমণাত্মক। তো উনি কি করলো, ওইখান থেকে আরেকটা হাড্ডি বাইর করে অন্যদিকে ফিক্কা মারলো। আচ্ছা, কুকুরটা ওইদিকে যখন দৌড় দেয় এই সুযোগ উনি মানে সামনের দিকে আগাইতে থাকে। তো কিছু দূর যাওয়ার পর যে জিনিসটা হলো যে উনি শ্মশানের ঠিক যেখান দিয়ে উনি ঢুকছে উনি ওই জায়গাটা খুঁজে পাইতেছে না, ওনার সামনে টোটাল স্পেস ফাঁকা মানে অন্ধকার, উনি আর কিছু দেখতেছে না। আন্দাজ মোতাবেক যে আসছিল সোজা আসছিল উনি ঠিক ওই সোজাই আবার চলে গেছে। মোটামুটি কিছু দূর যাওয়ার পর উনি রাস্তাটা খুঁজে পাইছে। তো উনি রাস্তা দিয়ে যাচ্ছে, একটু দূরে যাওয়ার পর ওই কুকুরটা যে কুকুরটা চলে গেছিল সেটা আবার ওনাকে ডিস্টার্ব করা শুরু করছে, এবার ওনাকে আবার ঘেউ ঘেউ করতেছে। তো উনি কি করবে, এবার উনি দৌড় দেয়। তো কুকুরটা ওনার পিছে পিছে দৌড় দেয়, অনেকক্ষণ দৌড়ানোর পর পিছে তাকায় দেখতেছে যে কুকুরটা ওনার পিছনে নাই। তো উনি কি করবে, একটা কলা পাতা নিয়ে তো এটার মধ্যে মাথার খুলিটা পেঁচায়া তো উনি হাঁটতে থাকে যে হয়ে গেছে আমার সব কাজ। তো ভাই কুকুরটা কিছুক্ষণ পরে এসে ওনার হাতের মধ্যে, যে হাতের মধ্যে মাথার খুলিটা ওই হাতের মধ্যে কামড় দেয়। কামড় দিলে যে এরকম একটা ব্যথা পাবে, অনেক ভাই কোনো ব্যথাই পায়নি। কিন্তু উনি দেখতেছে যে ওনার হাতের মধ্যে কুকুরটা কামড়ায় ধরে আছে, কিন্তু ভাই উনি কোনো ব্যথা পায় নাই। উনি কুকুরটাকে মানে ছুটানোর অনেক চেষ্টা করে, ভাই কুকুরটা ছাড়ে না। তো এক পর্যায়ে উনি মানে মাথার খুলিটাকে সাইডে রাখা অন্য হাতে ইউজ করে কুকুরটাকে ছাড়া লাথি মেরা সরায় দেন। তো উনি যে মাথার খুলিটাকে যেটারে ভাই নিচে রাখছে, তো সেই জিনিসটা নিজে নিজে ভাই লাফাইতে লাফাইতে মানে যাওয়া শুরু করছে। কোথায় যাচ্ছে? ওই যে রাস্তা দিয়ে উনি নিয়ে আসছিল শ্মশানের দিকে, ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তো উনি আবার দৌড়ায় যায় মাথার খুলিটাকে আবার নেয়, নেওয়ার পর ওইটাকে আবার ওই কলা পাতাটা নিয়ে পুনরায় পেঁচায় আবার হাঁটা শুরু করে। তো কিছুক্ষণ পর ওনার হাতে যে মাথার খুলিটা ছিল সেটাও একটা কাপাকাপি কইরা ওনার হাত থেকে কলা পাতা ছিঁড়া নিচে পড়া যায়, এবং ওই মাথার খুলিটা ভাই তার সাথে কথা বলতেছে যে তোর এত বড় সাহস, তোরা এতবার বাধা দিলাম তারপর তুই আমারে নিয়ে যেতাছস, এখন তোরা এখান থেকে এখন কে বাঁচাইবো। তিনি যখন ভাই খেয়াল করলেন যে মাথার খুলি, একজন মৃত মানুষের মাথার খুলি তার সাথে কথা বলতেছে, আশেপাশে কোনো লোকও নেই, এই জিনিসটা দেখে ভাই উনি খুবই ভয় পায়। তো ভয় পাওয়ার পরে উনি নাকি জায়গার মধ্যে সেন্সলেস হয়ে যায়। তো পরবর্তীতে ফজরের টাইমে এখন ভাই নামাজ পড়তে যায়, কিছু মানুষ তাকে উদ্ধার করে। তো পরবর্তীতে তার যখন জ্ঞান ফিরে সে দেখে সে তার খাটের উপর শুয়ে আছে, তার পাশে বসে তার মা কাঁদতেছে। তারপরে ভাই উনি ব্ল্যাক ম্যাজিক জিনিসটা ছাইরা দিচ্ছে। ওনার হাতে কি তখনও মানে কুকুরের কামড় বা কিছু? ওনার হাতে কোনো কিছুই ছিল না, টোটাল ফাঁকা ছিল। মানে ওই কুকুরটা তাকে যে কামড়াইছে এরকম কোনো স্পটে এখানে ছিল না। আই থিঙ্ক আমার কাছে মানে কয়েকটা জায়গায় একটু মানে আমার কাছে কোশ্চেন মনে হয়েছে। কিরকম একটা হচ্ছে যে মাথার খুলিটা উনি কিভাবে কালেক্ট করেছে ওই সময়ের কথা, যদিও আপনি বলেছেন যে এর পরে গেছে, তাহলে ওইটা খুব সম্ভবত এটা যদি এমনিতে আমার মনে হয় গলা থেকে কেটে আনতে হতো, তা না হলে এটা দীর্ঘ সময় পরে আনতে হবে যেখানে হাড়গোড় আলগা হয়ে হাড়গোড় হয়ে যাবে। তারপরে আবার যেটা যে লাফিয়ে লাফিয়ে ওইদিকে চলে যাওয়া, এটাও আমার কাছে একটু অদ্ভুত মনে হয়েছে। এবং ফাইনালি যেটা হয়েছে যে মনে কর যে সে কিন্তু আলটিমেটলি তেমন তার কোনো ক্ষতি হয়নি, রাইট? যেটা বলেছিল যে খুলিটা তাকে থ্রেট করেছিল যে এবার তোকে কে বাঁচাবে, তো তার সেক্ষেত্রে সে পুরো সম্পূর্ণ একদম হেল্পলেস অবস্থায় ছিল, কোনো হেল্প ছাড়াই সে কিন্তু তার জায়গা মতন পৌঁছে যায়। তো আই ডোন্ট নো যে আসলে এর পেছনে আরো কোনো কিছু ঘটনা আছে কিনা। আর কারো কি কোন রকম কোন এক্সপেরিয়েন্স আছে? আমার কাছে একটা ঘটনা আছে। পলাশের আব্বু আম্মু গ্রামের বাড়িতে চলে যায়, পরে ও যায় আমার আম্মুর কাছে বললো, তো বলছে আচ্ছা ঠিক আছে। যখন 12টা বাজে আমরা বারান্দায় গল্প বলতেছি, কিছুক্ষণের মধ্যে আমি শব্দ মানে বাচ্চা কাঁদতেছে, তো 3বার শুনছি আমি। তো আমি পলাশকে জিজ্ঞেস করলাম, বাচ্চা কাঁদার আওয়াজ পেলাম, এটা কয়তলা থেকে আসছে? তো ওদের বাসাটা হচ্ছে নিচতলায়। তো ওদের বাসার পাশে আবার একটু ফাঁকা জায়গা আছে, একটা তাল গাছ আছে, তাল গাছটা কাইটা ফেলাইছে। ও বললো চল রুমে চল। তো আমার টাইনে নিয়ে গেল রুমে, কিছু বললো না এই সম্পর্কে। যখন ঘুমাইতে যাব তখন ও আমাকে বলতেছে না যে কি আসলে মেইন ঘটনাটা। ঘুমাইতে যাওয়ার সময় ওকে আমি জিজ্ঞেস করলাম রাত 1টা-1:30 দিকে যে আসলে কি ঘটনা, বাচ্চা যে কাঁদে। বলছে যে এইটা আসলে এইটার ব্যাপারটা আমিও বলতে পারবো না, যেহেতু আমি নুপুরের শব্দ পাইছি 3-4 দিন ধরে। তারপরে আমার আম্মু কাদার আওয়াজ পাইছে, আমার আব্বুকে শুনাইছে। পলাশ কি পেয়েছেন আপনি এর আগে? নুপুরের শব্দ পাই প্রায় আগে এরকম পাইতাম, এখনো দেখা যায় যে এখনো মাঝে মাঝে এরকম নুপুরের শব্দ পাই। তো ভাই ওইটা আসলে কি থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তো ওরকম এটা কি একটা নির্দিষ্ট সময় রাতে যখন দেখা যায় ওয়াশরুমে যাওয়ার জন্য যখন ভাই যাই, তখনই দেখা যায় যে ভাই এরকম মাঝে মাঝে শব্দটা পাই। কন্টিনিউ যে ভাই তা না, মাঝে মাঝে ভাই
ওকে। এবার দেখা গেছে যে আমার আম্মু প্রায় বলতো যে এরকম যে কাদার আওয়াজ পায়, তো একদিন আব্বুকে বললো যে দেখো তো এরকম কাঁদতেছে কে, তো আব্বু শুনছে যে কাঁদতেছে, তো আব্বু আরেকটু শিওর হওয়ার জন্য বলতেছে কই কি কাঁদতেছে, জাস্ট ভাই শব্দটা অফ, আর এরপর থেকে আমার আম্মু আর এরকম কোনো শব্দ আর শুনতে পায় না। ওকে। তবে একটা জিনিস যেটা আমার আশেপাশেই বা যে আমার প্রতিবেশী যারা ওইখানে মধ্যে বাচ্চা এরকম কারোরই নেই। কিন্তু একটা জিনিস আমাদের ওইটা আজ পর্যন্ত আমাদের কারো কোনো ক্ষতি করেনি, হয়তো বা ক্ষতি করেনি কারণ আপনারা তাদের কোনো ক্ষতি করেননি। আমার কোনো ক্ষতি তো করেনি, সো ওরও আমার ক্ষতি করার কোনো প্রয়োজন নেই, ওর মতো থাক আমি আমার মতো থাকি। ভেরি গুড ডিসিশন, ভেরি গুড ডিসিশন। তাহলে আজকে আসলে মানে নানান প্লেস মিলায়, মানে যেটা তুই শুরুতেই বলছিলি, মানে ফ্রম জর্জিয়া টু ইউকে এভরিওয়্যার, দুবাই সবকিছু, মানে সব জায়গায়, মানে ইউকে এর কথাটা চলে আসলো। আসলে লাস্ট এপিসোডেই তো আমাদের সাথে ইউকে রনি ছিল, তো সব মিলে এগুলো মনে পড়ে যাচ্ছে যে আমরা আসলে খুব ইন্টারন্যাশনালাইজ হয়ে যাচ্ছে ব্যাপারটা। এটা বোঝা যাচ্ছে যে প্লেস ডাজন্ট ম্যাটার, হরর ক্যান হ্যাপেন এনিওয়্যার, রাইট। এই জায়গাটার সাথেও কিন্তু হরর ঘটনা ঘটছে, দ্যাটস ওয়াই উই আর হিয়ার। অফকোর্স এক এক করে আমরা জানি। আগে প্রথমে কি মনে হয় তুই একটা মিস্ট্রিয়াস ঘটনার কথা বলেছিলি? আমি মিস্ট্রিয়াস ঘটনার কথা বলেছিলাম, বাট ফার্স্ট অফ অল লেট আস ইন্ট্রোডিউস দ্য মিস্ট্রি অফ দিস প্লেস। এইখানে আমরা কেন আসছি? এখানে আমরা আসছি বিকজ এই জায়গাটাকে আমরা যতটা বলতে পারি যে একটা হন্টেড প্লেস, ঠিক ততটাই একটা ক্রাইম স্পট ফর একটা ছোট্ট সময়ের জন্য। এটাকে একটা ক্রাইম স্পটও বলা যায়, বিকজ এখানে সত্যিকার অর্থে একটা মার্ডার হয়েছে। যেই কারণে আমরা এই বিল্ডিংটার সম্বন্ধে বা আমরা কোন বিল্ডিং এ আছি বা কোথায় আছি ঠিকভাবে একেবারেই বলিনি, আমরা দুটো এলাকা মিলিয়ে বলেছি যে ওয়ারি নারিন্দা, দুটো এলাকার মধ্যে মিলিয়ে ঝিলিয়ে কোনো একটা বিল্ডিং হয়তো বা হবে। এবং এটা হচ্ছে মার্ডার, আবার কথিত আছে, রিউমার আছে, এটা সুইসাইডও। সো আসলে এটা এখনো ডিসাইড করা যায়নি কোনটা ঘটেছে। বাট দ্য থিং ইজ আফটার দ্য ডেথ, আলটিমেটলি মার্ডার হোক আর সুইসাইড হোক, ডেথ তো হয়েছে, তাই না? আর ডেথের পরে কি হয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টর। দ্য ফ্যাক্টর ইজ এই টাঙ্কিটা খালি করা হয় সম্পূর্ণভাবে এবং রিইউজ করার চেষ্টা করা হয়, এবং নো ম্যাটার হাউ মাচ দে ট্রাইড, প্রতি 7 দিন পর পর প্রচন্ড ময়লা পানি বের হয় এবং পানিতে মৃত মানুষের গন্ধ, মানে পচা মাংসের গন্ধ, সোজা কথা। প্রায় অনেকবার রিক্লিন করার পরে শেষ পর্যন্ত আমরা কিন্তু আসার সময় গ্যারেজে কিন্তু আমরা একটা টাঙ্কি দেখে এসেছি যেটা এখন ইউজ হচ্ছে, এবং এটা কিন্তু স্টিল পরিত্যক্ত। এবং এর একটা বড় কারণ হচ্ছে, বলেই দিই আমরা সবাইকে, তাই না, রাতের বেলা এই টাঙ্কির ভেতর থেকে মাঝে মাঝে এখানে যারা নিচের ফ্লোরে থাকে এবং মাঝে মাঝে বাড়িওয়ালা নিজে থেকে শব্দ পেয়েছে অনেক, যে কেউ একজন ধাক্কা দিচ্ছে, মানে জোরে জোরে টিনের ভিতরে বুম বুম ধরনের শব্দ। টর্চ মেরে আলো মেরে দেখা হয়েছে, কিছু নাই, মনে হচ্ছে কেউ একজন আটকে গেছে ভেতরে, আসতে যাচ্ছে, রাইট। এবং সবচেয়ে বড় কথা, এই টাঙ্কিতে এক ফোঁটাও পানি নেই, কিন্তু যখন ওই ধাক্কাটা শোনা যায় তখন পানির ছলকলানির শব্দ শোনা যায়, যে কেউ একজন ডুবে যাচ্ছে আবার উঠে যাওয়ার চেষ্টা করছে, এই ধরনের ব্যাপারগুলো। লাস্ট বাট নট দ্য লিস্ট, আশেপাশের কিছু বাড়ি থেকেও আমরা খবর নিতে সক্ষম হয়েছি যে তারা অনেক সময়ই দেখে কেউ একজন এই টাঙ্কি থেকে বের হচ্ছে, আবার কেউ দেখে কেউ একজন ঠাস করে লাফ দিল। এই ধরনের কিছু সিন সিনারি প্রায়ই তারা দেখতে পাচ্ছে। আমরা জানি না ওটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, বাট যখন অনেকজন মানুষের কাছ থেকে একই টাইপের ফিডব্যাক পাওয়া যায় তখন কিন্তু বিশ্বাস করতে ইচ্ছা করে, এবং সেজন্যই আমরা আসলে এসেছি। তবে আমরা আসলে পার্টিকুলার বেস করে কিছুই বলতে চাই না এবং বলতে পারছিও না, রাইট, বাট আমরা বলতে চাচ্ছি এই ঘটনাটা অনেকেই বিশ্বাস করে যে এখানে এইগুলা ঘটে গেছে এবং ঘটছে কিছু জিনিস। হ্যাঁ, এবং এটা কারোর তেমন কোনো ক্ষতি করেনি বলে এখানে যারা থাকে তারা এখান থেকে চলে যায়নি, বাট তারাও খুব ভালোভাবে বিশ্বাস করে যে এরকম একটা কিছু হয়, ওকে আমরা রাতে ছাদে যাই না, ইটস ভেরি নর্মাল। ওয়েল, এখানে মিস্ট্রি ছিল একটাই, যে এখানে খুনিকে খুঁজে পাওয়া যায়নি, মানে খুন হয়েছে এটা কনফার্ম, বাট কেউ স্বীকার করেনি বা পুলিশ মানে কেউ বের করতে পারেনি, নোবডি নিউ হাউ ইট হ্যাপেন্ড। আমি যে মিস্ট্রিয়াস ডেথটার কথা আজকে বলবো, দ্যাট ইজ ওয়ে টু ডেঞ্জারাস, আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। মেয়েটার নাম হচ্ছে লিসা ইয়াম, শি ইজ লাইক 23 years old। আমি সে কোথায় ছিল না ছিল এগুলো আপনারা নেটে ঘাটালে আপনারাও বের করতে পারবেন, সো ওগুলো দিয়ে আপনাদেরকে বোর করবো না। দ্য থিং ইজ, আমি যেটা বলতে চাই সুমন, এই মহিলাটা হোটেল সিসিলি নামে একটা হোটেলে উঠেছিল। ওঠার পরে শি ওয়াজ দেয়ার লাইক 3-4 দিন সেখানে থাকে। 3-4 দিন থাকার পরে 5ম দিন থেকে শি ওয়াজ মিসিং, নাই মানে নাই, কোথাও নাই, এবং তার রুমে কোন রকম কোন স্ট্রাগলের সাইন নাই, এবং রুমটা হচ্ছে ভিতর থেকে লকড, এবং সেখানে একমাত্র হোটেলের যে কর্মচারী বা কর্মকর্তা তারাই একমাত্র ওই তালা খুলে ঢুকতে পারে, অ্যান্ড লিসা ইয়াম হারসেলফ, সে নিজে পারবে, বাট সে রুম ভিতর থেকে লক, সে রুমে নেই তো নেই, তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। 19 দিন পরে হোটেলের প্রত্যেকটা কল থেকে ময়লা পানি পড়তে শুরু করলো, বেসিনে পানি হয়ে গেল কালো, বিচ্ছিরি একটা অবস্থা, প্রচন্ড রেপুটেটেড একটা হোটেলের বদনাম হয়ে গেল যে তাদের ওখানে পানি নেই, প্রচন্ড গন্ধ পানিতে।
তারপরে প্রত্যেকটা ট্যাঙ্কি চেক করা হলো। একটা ট্যাঙ্কির ভিতরে পাওয়া গেল লিসা ইয়ামের লাশ, 19 দিন ধরে, যেটা এই অবস্থায় রয়েছে। নাও লেট মি টেল ইউ দ্য মিস্ট্রি। হয়তো পানির ট্যাঙ্কি শুনে অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে যে এখানে একজন একজনকে ফেলে দিয়ে যেতেই পারে, খুব সিম্পল মনে হতে পারে। এবার আমি শুরু থেকে আসি। ওই হোটেলের ওই ছাদে ওই ট্যাঙ্কিতে যাওয়ার জন্য যেই গেটটা ব্যবহার করে যেতে হয়, যে একমাত্র করিডোর ব্যবহার করে যেতে হয়, সেখানে হোটেলের কর্মচারী, হাই লেভেলের কর্মচারী ব্যতীত আর কারো কাছে চাবি নেই। এবং অন্য যে কেউ ওইখানে অন্য যে কোনো চাবি পুশ করলেই প্রচন্ড অ্যালার্ম বাজতে শুরু করবে। এটা হচ্ছে ফার্স্ট বাধা। লিসা ইয়াম ছাদে গিয়েছে কিন্তু কোন রকম কোনো শব্দ হয়নি। সে কিভাবে অ্যালার্ম ক্রস করেছে কেউ জানে না। এটা গেল নাম্বার 1 ফ্যাক্ট। নাম্বার 2, দোস্ত এটা খেয়াল করে শুনিস, লিসা ইয়াম কিন্তু ওই ট্যাঙ্কির ভিতরে ছিল এবং ট্যাঙ্কিটা ছিল আটকানো। তার লাশ ছিল ভিতরে, ট্যাঙ্কি ছিল আটকানো এবং সেই ট্যাঙ্কি ড্রিল মেশিন দিয়ে অনেকক্ষণ, মনে কর প্রায় 1.5 মিনিটের মতন ধরে রাখলে যে একটা ফুটা করতে পারবি তুই, ঠিক আছে? এত মোটা ঢাকনা লোহার, এবং সেটা কারো পক্ষে ভিতরে ঢুকে বাইরে থেকে আটকানো সম্ভব না। নিজেকে কখন এটা করা সম্ভব না। তোলাই মনে হয় সম্ভব না একার পক্ষে। ওখানে পোর্টেবল মই থাকে, সেই মইগুলো আলাদাভাবে অন্য রুমে রাখা থাকে, যেগুলো অন্য রুমেই ছিল। এবং 2.4 মিটার হাইটের ট্যাঙ্কিতে লিসা ইয়াম কিভাবে উঠে ভিতরে ঢুকে নিজেই এত ভারী একটা বস্তু, যেটা ড্রিল মেশিন দিয়ে ফুটো করতে প্রায় 2 মিনিট লাগে, সেটাকে কিভাবে লাগিয়ে দিয়ে নিজেই মরে গেল, এটা আজ পর্যন্ত কেউ জানে না। আরেকটা মিশ্রিতকে বলি, জাস্ট এই ঘটনাটা ঘটার আগে লিসা ইয়ামকে একবারই দেখা গেছে, মানে মৃত্যুর 19 দিন আগে তাকে একবারই দেখা গেছে সেই হোটেলে। সে লিফটে ঢুকলো, এই ভিডিওটা যে কেউ পাবে ইন্টারনেটে খুঁজলেই। সে লিফটে ঢুকলো, লিফটে ঢুকে কি যেন একটা দেখে ঠাস করে লুকিয়ে গেল এক সাইডে লুকিয়ে গিয়ে সে আবার লিফটটা খুললো, বেশ কিছু বাটন চাপাচাপি করলো। এরপরে সে বাইরে বের হয়ে হাত নাড়াচাড়া করে কোনো একজনের সাথে কথা বললো, যে কিনা যার সামনে কেউ নেই, এবং তারপরে লিফটটা বন্ধ হয়ে গেল। সে তার মতন ওখানেই কথা বলতে বলতে রয়ে গেল, এবং দ্যাটস দ্য লাস্ট টাইম লিসা ইয়ামকে লিভিং অবস্থায় দেখা গেছে। মিস্ট্রি আসলে ইন্টারেস্টিং, একই সাথে ভয়ঙ্কর। ইয়েস ইট ইজ। এইটা রেহানের এই যে ঘটনাটা শুনলেন, আমরা আজকে এই জায়গাটা চুজ করার পেছনে এটার একটা কারণ ছিল যে সব মিলে এটার সাথে হয়তো লিঙ্ক নাই, কিন্তু কিছু একটা যোগসূত্র আছে, মিস্ট্রি কিন্তু রয়ে গেছে এখনো। রাইট। সো লিসা ইয়ামের আনসলভড মিস্ট্রি নিয়েও যদি কারো কিছু বলার থাকে, বাই দ্য ওয়ে আমি অনেক রেসপন্স পেয়েছি এই ব্যাপারে আমার পেজে। অনেকেই এই ধরনের ঘটনা আরো জানতে চাচ্ছে। সজীব নামে একজন, রাইসুল ইসলাম সজীব, সে জানতে চেয়েছে টম থমসন নামে একজনের কথা, যেখানে কানাডিয়ান একজন পেইন্টার, যার মৃত্যু রহস্য আজ পর্যন্ত সলভ হয়নি। তো হি ডাইড ইন 1917, 1917 সালে সে মৃত্যুবরণ করে। বিশ্বাস করবি আজকে ওনাকে নিয়ে ইনভেস্টিগেশন চলতেছে, কেস ওপেন, ওনাকে নিয়ে বই লেখা হচ্ছে। আর বাকি ঘটনা নেক্সট ডরে। সো নেক্সট ডরে তো এই ঘটনার বাকি অংশটুকু শুনতে পাবেন। তবে আপাতত এই ওয়ারি এলাকার আর নারিন্দা এবং ওয়ারি এলাকার যেই ঘটনাটা আছে, সেই ঘটনাটা কিন্তু পুরোটাই আজকে সবার সাথে শেয়ার করা হয়ে গেল। সো আশা করি কার কি কেমন লেগেছে জানি না, তবে আমাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে, দ্যাটস ওয়াই আমরা এখানে চলে এসেছি। সামনের সপ্তাহে, সামনের বৃহস্পতিবারে আবারও কোনো একটা এরকম হন্টেড জায়গা থেকে আপনাদের সাথে আবারও ঘটনা। নো ডাউট অ্যাবাউট দ্যাট। আর আপনাদের যদি কোনো ঘটনা থাকেই শেয়ার করার মতন, তাহলে মাধ্যমগুলো তো আপনারা জানেনই, আমি আছি, সুমন আছে, আর ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। রাত 2টো বাজে প্রায়। যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, যারা এই নাটকীয় সব ঘটনার মধ্য দিয়ে কিছুটা হলেও ভয়ের স্বাদ পেয়েছেন, তাদের জন্য আমরা বলে রাখি, পুরো পৃথিবীটাই অনেক অনেক বেশি কৌতূহলী। ভয় নিজের মনের মধ্যে, ভয় যুক্তিতে বাধা যায় না। যা আপনি বিশ্বাস করেন না, সেই জগৎটাও অনেক বড়। আমরা শুধু একটা কথাই বলতে চাই, ডরে যেসব ঘটনা ঘটে তা যেমন বৈজ্ঞানিকভাবে সত্য নয়, তেমনি ভাবে অপ্রমাণযোগ্যও নয়। আমরা শেষ করতে চাই আজকের মতো। আগামী বৃহস্পতিবার ঠিক রাত 12টায় আমি আরজে কিবরিয়া, আমার টিম মেম্বার সুমন, রেহান এবং সাউন্ডে লোবানকে নিয়ে আরো একবার ফিরব। হতে পারে সেই ডরটি ধারণ করা হবে একেবারে আপনারই বাড়ির পাশে। ভালো থাকুন, শুভরাত্রি।